আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। বায়োলজি বেসিক টু প্রো 2.0 কোর্সে তোমাকে স্বাগতম। আজকে আমাদের লেকচার হচ্ছে লেকচার 3, চ্যাপ্টার 2 এর উপর হচ্ছে লেকচার 3, জীবকোষ এবং টিস্যু দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টার উপর হচ্ছে এর আগে আমরা আরও 2টা লেকচার শেষ করেছি। লেকচার 1 এর মধ্যে আদি কোষ, প্রকৃত কোষ, দেহকোষ, জনন কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি এবং 3D অ্যানিমেশন চিত্র দেখেছি। এবং লেকচার 2তে গিয়ে হচ্ছে কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে। তো এটা হচ্ছে লেকচার 3। তো তোমরা যারা আগের লেকচার 2টা করো নাই, সো আগে ওই লেকচার 2টা করে দেন এই লেকচারটা করো, তাহলে বুঝতে সহজ হবে, সরল হবে, সুবিধা হবে। তো আজকে হচ্ছে লেকচার 3। আজকের ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে কোষ গহ্বর, লাইসোজোম এবং হচ্ছে ঝিল্লিবিহীন যে অঙ্গাণু আছে যেমন কোষ কঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এই টপিকগুলো আমরা আজকের লেকচারের মধ্যে একেবারে বিস্তারিতভাবে খুঁটিনাটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গোলজি বস্তু বা গোলগি বডি। তো গোলজি বস্তু বা গোলগি বডি এটা হচ্ছে এই যে গোলজি বস্তু, এই গোলজি বস্তুটাকে আমরা গোলগি বস্তুও বলতে পারি। গোলজি বস্তু আর গোলগি বস্তু দুটোর মধ্যে ডিফারেন্ট আছে কিনা? ডিফারেন্ট নাই, কারণ এই যে GOLGI, জিতে গ হয় আবার জিতে অনেক সময় জ হয়, এই জন্য এটাকে গোলজি বস্তুও বলা যাবে আবার গোলগি বস্তুও বলা যাবে, ঠিক আছে? এটা কোনো সমস্যা না। তো গোলজি বস্তু হচ্ছে স্যার ক্যামিলো গোলগি, ওনার নাম হচ্ছে কি ক্যামিলো গোলগি। উনি হচ্ছে 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ নিয়ে যখন গবেষণা করতেছিলেন তখন উনি হঠাৎ করেই এই গোলজি বস্তুটা লক্ষ্য করেন এবং উনি হচ্ছে এটা আবিষ্কারক। ওনার নাম অনুসারেই হচ্ছে এটার নামকরণ করা হয়েছে গোলজি বস্তু। ক্যামিলো গোলগির নাম অনুসারে এটাকে গোলজি বস্তু করা হয়েছে বা গোলগি বডি করা হয়েছে। তো উনি হচ্ছে খুবই উন্নত মানের একজন গবেষক ছিলেন এবং 1906 সালে উনি হলো চিকিৎসা শাস্ত্রের উপর নোবেল পুরস্কার লাভ করেন। তো গোলজি বস্তু সংক্রান্ত কী কী প্রশ্ন আসতে পারে? গোলজি বস্তু কাকে বলে? গোলজি বস্তু বলতে কী বোঝায়? গোলজি বস্তু কী? ক নাম্বার, খ নাম্বার এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। তার মানে গোলজি বস্তু রিলেটেড ক নাম্বার প্রশ্ন হইতে পারে, খ নাম্বার প্রশ্ন হইতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। তাহলে গ নাম্বারের ক্ষেত্রে আসার সম্ভাবনা খুবই কম, আর আসলেও কিভাবে লিখব সেটাও আলোচনা করব, কোনো টেনশন নাই। তার আগে আমরা একটু গোলজি বস্তুর 3D চিত্র দেখে আসি যাতে করে তোমার টোটাল টপিকটা একটু বুঝতে সুবিধা হয়। সো আমরা এখন গোলজি বস্তুর 3D চিত্র দেখব ইনশাআল্লাহ। তো এই যে হচ্ছে এটা একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, যে কোষের মধ্যে আমরা এটা আগেই জানি, আমরা কোষগুলো খুব ভালোভাবে 3D অ্যানিমেশন চিত্র দেখেছি। এই যে কোষের মধ্যে এই যেটা হচ্ছে গোলজি বস্তু, এই যে গোলজি বস্তু বা এখানে এটা হচ্ছে গোলজি বস্তু। তো গোলজি বস্তুটা ডিরেক্টলি আমরা এক্স্যাক্টলি আরেকটু দেখি, আরেকটু যদি ভালো করে দেখি তাহলে হচ্ছে এই যে গোলজি বস্তুতে চলে যাব, এই যে গোলজি বস্তু। তো এই যে গোলজি বস্তুটা এইটা মূলত 2টা উপাদানের সমন্বয়ে তৈরি। দেখো এই যে লম্বা লম্বা চৌবাচ্চার মতো যে উপাদানগুলা, একটা অংশ চৌবাচ্চার মতো, আর একটা যে গোলাকার কিছু অংশ আছে, এই যে গোলাকার একটা অংশ, এই যে গোলাকার অংশ বা কিছু গোল গোল অংশ, এই যে যেখানে ভাসতেছে গোল গোল যে অংশগুলা এগুলা। তাহলে এই যে নলের মতো যে বা চৌবাচ্চার মতো যে অংশগুলা, ল্যামেলি নালীর মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে সিস্টার্নি, আর এই গোল গোল অংশগুলো এগুলো হচ্ছে ভেসিকল। এই ভেসিকলগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো আকৃতিতে একটু বড় এগুলো হচ্ছে বৃহৎ ভেসিকল, আর যেগুলো আকৃতিতে একটু ছোট এগুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। আসলে মজার বিষয় হচ্ছে বৃহৎ ভেসিকলগুলোকে ইন্টারমিডিয়েটে বইয়ে যখন তোমরা উঠবা তখন সেখানে ওই বৃহৎ ভেসিকলগুলোকে ভ্যাকিউলস বলা হয়, ঠিক আছে? তার মানে গোলজি বস্তু 3টা উপাদান দ্বারা তৈরি, সিস্টার্নি, ভ্যাকিউলস এবং ভেসিকল। কিন্তু আমাদের বইয়ের মধ্যে যেহেতু ভ্যাকিউলসের কথা বলে নাই, সো আমরা ওইটা বাদ দিতেছি। 2টা উপাদান দ্বারাই তৈরি, সিস্টার্নি এবং ভেসিকল। ভেসিকলগুলো 2 ধরনের হয়, কিছু কিছু আছে বৃহৎ বড় ভেসিকল, কিছু কিছু আছে ছোট ক্ষুদ্র ভেসিকল। এই মোটামুটি গোলজি বস্তুর 3D অ্যানিমেশন দেখা হয়েছে। এবং হচ্ছে দেখো এই যে সিস্টার্নিগুলো যে আছে, এই সিস্টার্নিগুলো আবার 3 ধরনের হয়, সিস সিস্টার্না, মিডিয়াল সিস্টার্ন এবং ট্রান্স সিস্টার্না। তো সিস সিস্টার্না কোনগুলা? যে সিস্টার্নিগুলা নিউক্লিয়াসের দিকে থাকে এগুলাকে সিস সিস্টার্না বলা হয়।
যেগুলো মাঝখানে থাকে এগুলো মিডিয়াল সিস্টার্না, এবং যে সিস্টার্নিগুলা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির দিকে থাকে এগুলাকে ট্রান্সসিস্টার্না বলা হয়। তো আমরা কেমনে বুঝবো যে কোনটা নিউক্লিয়াসের দিকে আছে, কোনটা প্লাজমা মেমব্রেনের দিকে আছে? এই যে আমরা যদি কোষের মধ্যে দেখি তাইলেই হবে, তাইলেই বুঝতে পারবো। যেমন এই যে একটা কোষের মধ্যে এই যে গোলজি বস্তু আছে, এই যে গোলজি বস্তু আছে, তো এই সিস্টার্নিগুলা কি নিউক্লিয়াসের দিকে, আর এই সিস্টার্নিগুলা কি প্লাজমা মেমব্রেনের দিকে। তাহলে এগুলা হচ্ছে সিস সিস্টার্না, এগুলা হচ্ছে ট্রান্সসিস্টার্না, আর মাঝখানে সিস্টার্নিগুলা কি মিডিয়াল সিস্টার্না। এই তো ওকে, মোটামুটি আমরা 3D চিত্র বুঝতে পেরেছি। এখন আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখব। তো প্রথমে আমরা চিত্রটা আঁকা শিখি, তারপরে আমরা সংজ্ঞা টঙ্গা এগুলো পড়বো ইনশাল্লাহ। তো সহজ ভাষায় সিম্পলভাবে আমরা চিত্র আঁকা শিখবো ইনশাল্লাহ। একবার সিম্পল চিত্র, আমার সাথে সাথে তোমরা আর্ট করে ফেলো চিত্র, ঠিক আছে? গোলজি বস্তুর চিত্র অত প্যারা নাই, গোলজি বস্তুর চিত্র অত প্যারা নাই, একেবারে সিম্পল। এই যে হয়ে গেছে, চিত্র আঁকা হয়ে গেছে। এখানে একটু এই চিত্র আঁকা কমপ্লিট, গোলজি বস্তুর চিত্র হয়ে গেছে। এই যে লেখো চিত্র গোলজি বস্তু। চিত্র হচ্ছে কি, চিত্র হলো গোলজি বস্তু, গোলজি বস্তু। তো এই চিত্র, এটুকু একটা চিত্র আঁকতে কি আহামরি কোনো সময় লাগবে না। সংক্ষিপ্ত প্রশ্ন আসলে বা খ নাম্বারে যদি আসে দিয়ে দিতে পারো, সমস্যা নাই। তো আমার তো 10 সেকেন্ডের বেশি সময় যাবে না এই চিত্র আঁকতে। তাইলে হচ্ছে এটা একটু ইন্ডিকেট করি, এই যেগুলো হচ্ছে সিস্টার্নি, তাহলে ইন্ডিকেট করি এটা হলো সিস্টার্নি, এবং হচ্ছে এই যে গোল গোল অংশ যেগুলো এগুলো হলো ভেসিকল। তো ভেসিকল দুই ধরনের, কিছু বৃহৎ ভেসিকল আর ক্ষুদ্র ভেসিকল। তো এগুলো একটু বড় করে দিছি, তো এটা হচ্ছে কি বৃহৎ ভেসিকল, বৃহৎ ভেসিকল। আর এই যেগুলো একটু ক্ষুদ্র আছে, এইগুলো অনেক সময় একটু ক্ষুদ্র থাকে যদি এখানে বড় মনে হচ্ছে, ঠিক আছে? ক্ষুদ্র ভেসিকল। এই যে চিত্র আঁকলাম, ইন্ডিকেট করলাম, আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখানে আমাকে মার্ক কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, এখন ঝামেলাটা বাজাবো, ঝামেলাটা এখন বাজায় দিব যে গোলজি বস্তু কাকে বলে, সংজ্ঞাটা কী হবে। এই গোলজি বস্তুর সংজ্ঞাটা তোমরা জানো, কিন্তু বাট গুছিয়ে বলতে পারতেছো না। তো গোলজি বস্তুর সংজ্ঞার ক্ষেত্রে আমি একটু হেল্প করি, গোলজি বস্তুর সংজ্ঞার ক্ষেত্রে আমি তোমাদের একটু হেল্প করে দেই। এই তথ্যগুলো তোমরা জানো, যেমন গোলজি বস্তু এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটি সিস্টার্ন এবং ভেসিকল দ্বারা তৈরি, 2টা পয়েন্ট। তাহলে আমরা এমন একটা সংজ্ঞা দিব, ওই যে বলছিলাম যে একটা সংজ্ঞা এমনভাবে লিখব যাতে করে স্যারের মনোরঞ্জন হয়, স্যার যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার প্রতি যেন খুশি হয়, আমার প্রতি যেন স্যারের পজিটিভ ধারণা তৈরি হয়। তাহলে গোলজি বস্তু যখন সংজ্ঞা লিখব, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এটা উল্লেখ থাকবে, এটা সিস্টার্ন এবং ভেসিকল দ্বারা তৈরি এটা উল্লেখ থাকবে, ঠিক আছে? তাহলে গোলজি বস্তু কাকে বলে? সিস্টার্ন এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে গোলজি বস্তু বলা হয়। সিস্টার্নি এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত, সিস্টার্নি এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে গোলজি বস্তু বলা হয়। গোলজি বস্তু কাকে বলে? সংজ্ঞাটা খুব ভালোভাবে মনে রাখো, গোলজি বস্তু কাকে বলে। আমি কিন্তু সংজ্ঞাটা লিখে দিব না, তোমাকে এটা লিখতে হবে, নোট করার সময় এটা লিখবা। সিস্টার্নি এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে গোলজি বস্তু বলা হয়। তাহলে গোলজি বস্তু কয়টা উপাদান দ্বারা তৈরি? 2টা, সিস্টার্নি এবং ভেসিকল। ভেসিকলগুলো 2 ধরনের হয়, ক্ষুদ্র ভেসিকল এবং বৃহৎ ভেসিকল। আচ্ছা, এই যে গোলজি বস্তুর কাজ কি? গোলজি বস্তুর কাজ কি? গোলজি বস্তুর অনেকগুলা কাজ আছে। এটার মধ্যে মূল কাজ যেটা, এটা হচ্ছে হরমোন এবং এনজাইম পরিবহনে সে ভূমিকা পালন করে। এটা হলো মূল কাজ। গোলজি বস্তুর মূল কাজ হচ্ছে কি? হরমোন ও এনজাইম পরিবহনে ভূমিকা পালন করে।
এখন বা হচ্ছে হরমোন এবং এনজাইম পরিবহন বলতে নিঃসরণের ক্ষেত্রে, নিঃসরণে, পরিবহন না বলে এটা নিঃসরণ বললে ভালো হবে, এটা নিঃসরণ বলি। হরমোন এবং এনজাইম নিঃসরণে নিঃসরণে ভূমিকা পালন করে। এই যে গোলজি বস্তু যেহেতু হরমোন এবং এনজাইম পরিবহনের নিঃসরণে ভূমিকা পালন করে, এটা বিষয়টা কীরকম? যেমন ট্রাফিক পুলিশের কাজ কী? ট্রাফিক পুলিশের কাজ হলো কোন রাস্তা দিয়ে কখন গাড়ি প্রবাহিত হবে সেটা নির্ধারণ করে দেয়। সে হাত দিয়ে দাঁড় করায়, এই রোড বন্ধ, তোমরা এখন যাবে না, এই রুটের গাড়ি যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও যাও যাও, আবার আটকায় দিলে, এই দাঁড়াও, এখন তোমরা যাও। ট্রাফিক পুলিশের কাজ কি? গোলজি বস্তু সেম এই কাজটাই করে। হরমোন নিঃসরিত হইতেছে, হরমোন দাঁড়াও, একটু দাঁড়াও, এনজাইমকে নিঃসরণ হতে দাও, এনজাইম গেল, এনজাইম দাঁড়াও, এনজাইম দাঁড়াও, ওই এনজাইমটা যেতে দাও। এই যে কোন এনজাইম কখন কোথায় যাবে, কোন হরমোন কখন কোথায় যাবে সেটা নির্ধারণ করে, সেটা এই যে এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে হচ্ছে গোলজি বস্তু। এই জন্য গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এটা হলো গোলজি বস্তুর একটা লকব, গোলজি বস্তুর একটা উপাধি। এটাকে কি বলা হয়? গোলজি বস্তুর উপাধি কি? গোলজি বস্তুকে কি নামে চেনা হয়, জানা হয়? এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কোষের ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ বলা হয়। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তাহলে কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কেন? কারণ হচ্ছে এটা কোষের মধ্যে যে বিভিন্ন হরমোন এবং নিঃসরণ, হরমোন এবং এনজাইম নিঃসরণে সে ভূমিকা পালন করে। কোন হরমোন কখন কোথায় যাবে, কখন যাবে না, কোন এনজাইম কখন কোথায় যাবে, এই বিষয়গুলা, এই জন্য তাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এবং গোলজি বস্তুর আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে আসলে দেয় নাই, বইয়ের মধ্যে ওটা দেয় নাই, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে শর্করা, বা হচ্ছে শর্করাকে কি বলা হয়? পলিস্যাকারাইড বলা হয়। পলিস্যাকারাইড বা শর্করা। এই শর্করা উৎপাদনে এবং শর্করা নিঃসরণে বা পরিবহনের ক্ষেত্রেও গোলজি বস্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য গোলজি বস্তুকে শর্করা ফ্যাক্টরি বলা হয়। গোলজি বস্তুকে কি বলা হয়? গোলজি বস্তুকে শর্করার ফ্যাক্টরি বলা হয়। কেন শর্করার ফ্যাক্টরি বলা হয়? কারণ হচ্ছে শর্করা উৎপাদন এবং পরিবহনে ভূমিকা পালন করে। এটা তোমাদের বইয়ে নাই, বাট এটা আমাকে বলতে হলো, এটা বলা উচিত ছিল। শর্করা উৎপাদন ও পরিবহনে ভূমিকা পালন করে। পরিবহনে ভূমিকা পালন করে। আচ্ছা, এটা তোমরা লিখে নিও। তাহলে এক নম্বর হলো হরমোন এবং এনজাইম নিঃসরণে ভূমিকা রাখে, এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আবার হচ্ছে শর্করা উৎপাদন এবং পরিবহনে ভূমিকা পালন করে, এই জন্য এই গোলজি বস্তুকে আরেকটা নামে জানা হয়। গোলজি বস্তুকে হচ্ছে শর্করা ফ্যাক্টরি বলা হয় বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, শর্করা ফ্যাক্টরি বলা হয়। কোষের শর্করা ফ্যাক্টরি বলা হয়। এই গোলজি বস্তুকে কি বলা হয়? কোষের শর্করা ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, এছাড়া গোলজি বস্তু আর কি কাজ করে? গোলজি বস্তু কাজ করে কি? গোলজি বস্তু হচ্ছে লিপিড এবং প্রোটিন তৈরি করে, লিপিড তৈরি করে এবং হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। এটা হচ্ছে গোলজি বস্তুর একটা কাজ। যেমন তোমাদের বইয়ের মধ্যে এটা সুন্দর করে লেখা আছে যে এরা কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে। আচ্ছা, তাহলে হচ্ছে এরা কি করে? কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। তাহলে কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। মজার এখানে একটা তথ্য আছে, গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে। এই যে কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, এই কথাটা এমসিকিউ এর মধ্যে থাকে যে নিচের কোন অঙ্গাণুটা কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। এই যে কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, তার মানে সবসময় না, মাঝে মাঝে, কখনো কখনো, এটাই হচ্ছে গোলজি বস্তু। ঠিক আছে? এই যে স্পেসিফিক, আমরা যখন এই অধ্যায়ের শেষের দিকে, আমরা যখন এই অধ্যায়ের হচ্ছে মানে বেসিক ক্লাসের শেষে, বেসিক ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, তখন টোটাল বইটা আমরা দাগায় দিব।
ওই দাগানোর মধ্যে এই কথাটা এখানে আমি এই বিষয়টা দাগায় দেবো যে এখান থেকে এমসিকিউ আসে যে কোন অঙ্গাণুটা কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে। তাহলে এই হচ্ছে গোলজি বস্তু সংক্রান্ত। আবার অনেক সময় এটা হচ্ছে লিপিডও তৈরি করে, লিপিড তৈরিতেও ভূমিকা পালন করে। সে কী করে? লিপিড তৈরিতে কী করে? ভূমিকা পালন করে কে? গোলজি বস্তু। তাহলে আর লিপিড তৈরিতেও ভূমিকা পালন করে, লিপিড তৈরিতেও ভূমিকা রাখে। এই হচ্ছে গোলজি বস্তু। তাহলে দেখো, প্রথমে হচ্ছে সংজ্ঞা যে গোলজি বস্তু কাকে বলে। যদি ক নাম্বারে আসে তাহলে সংজ্ঞা দিলেই যথেষ্ট। সিস্টার্ন এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে গোলজি বস্তু বলা হয়। যদি খ নাম্বারে আসে গোলজি বস্তু বলতে কি বোঝায়, তাহলে আমি কি করব? প্রথমে সংজ্ঞা দিব, এরপরে যে কাজগুলা দিয়ে দিব। যে হরমোন ও এনজাইম নিঃসরণে ভূমিকা পালন করে, এই জন্য এটাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। শর্করা উৎপাদনে পরিবহনে সাহায্য করে, শর্করা ফ্যাক্টরি বলা হয়। কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে, আবার লিপিড তৈরিতে ভূমিকা পালন করে। এভাবেই হইল, ঠিক আছে? এটা গেল কাজ। আবার যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসলো তাহলে তুমি সংজ্ঞা দিয়ে কাজ দিতে পারো, অথবা এই কথাগুলো একটু বলে দিতে পারো। এই কথাগুলো বলার দরকার নেই। এখন যদি এই প্রশ্নটা ধরতে, তাহলে খ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্নের লেভেল 1। প্রথমে সংজ্ঞা দিয়ে কাজগুলো উল্লেখ করে দিব, গোলজি বস্তু কাহিনী শেষ। এখন ক্যামিলো গোলগি আবিষ্কার করছে, এত সালে আবিষ্কার করছে, ওগুলা দেওয়ার দরকার নেই, আননেসেসারি তথ্য। ওইটা তোমার জানতে চায় নাই, ঠিক আছে? জানতে চাইছে গোলজি বস্তু রিলেটেড অতিরিক্ত তথ্য যেগুলো বইও নাই, ওগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট জানার জন্য বলছি। তাহলে যদি ক নাম্বার আসে সংজ্ঞা দিলেই যথেষ্ট। যদি খ নাম্বার আসে সংজ্ঞার পাশাপাশি কাজ। কিন্তু সেম প্রশ্নটা যদি গ নাম্বারে আসে, যদিও গ নাম্বারে আসার সম্ভাবনা নাই, এখনও আমি দেখি নাই গ নাম্বারে আসছে, বাট যদি আসে তখন কি করবা? যদি আসে তাইলে আমি সুন্দর একটা বুদ্ধি শেখা দিচ্ছি। সেটা হলো প্রথমে সংজ্ঞা লিখবা, তারপরে চিত্রটা লিখবা, চিত্রটা ইন্ডিকেট করবা, তারপরে চিত্র রিলেটেড একটু কথা বলবা যে গোলজি বস্তু হচ্ছে সিস্টার্নি এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত হয়। গোলজি বস্তুর ভিতরে চৌবাচ্চা বা নালীর মতো যে অংশগুলা লম্বা লম্বা অংশ থাকে, এগুলাকে সিস্টার্নি বলা হয়। আর একটু বৃত্তাকার অংশগুলাকে ভেসিকল বলা হয়। ভেসিকলগুলা দুই ধরনের হয়, ক্ষুদ্র ভেসিকল এবং বৃহৎ ভেসিকল। এরপরে কাজগুলা বর্ণনা করবা। তাহলে প্রথমে সংজ্ঞা, এরপরে চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, চিত্র রিলেটেড 2-3 লাইন বলবো, তারপরে কাজ বলবো। আলহামদুলিল্লাহ 3-এ 3 মার্ক কাটবে না, 3 পাবা তুমি, মার্ক কাটার কোনো সুযোগ নাই। তাহলে দেখো, যদি ক নাম্বার আসে শুধু সংজ্ঞা, যদি খ নাম্বার আসে সংজ্ঞা প্লাস কাজ, বা সংক্ষিপ্ত আসলেও সংজ্ঞা প্লাস কাজ, আর যদি গ নাম্বার আসে তাহলে প্রথমে সংজ্ঞা, তারপরে চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, চিত্র রিলেটেড 2-3টা কথা বলবো, তারপরে কাজ বলবো। তো চিত্র রিলেটেড কথাটা কি? চিত্র রিলেটেড কথা হলো গোলজি বস্তু সিস্টার্ন এবং ভেসিকলের সমন্বয়ে গঠিত হয়। গোলজি বস্তুর ভিতরে লম্বা লম্বা চৌবাচ্চার মতো বা নালীর মতো অংশগুলোকে সিস্টার্নি বলা হয়, আর গোল বৃত্তাকার অংশগুলোকে ভেসিকল বলা হয়। ভেসিকল 2 ধরনের হয়, ক্ষুদ্র ভেসিকল এবং বৃহৎ ভেসিকল। শেষ। এরপরে কাজ তুমি আলোচনা করো, ব্যাস। এই যে 3-4টা স্টেপে তুমি যখন আনসার করবা, মার্ক কাটা কোনো সুযোগ নাই। যদিও প্রশ্নটা ছোট, বাট যখন তুমি চিত্র দিয়ে যখন এভাবে আলোচনা করছো, অনেক বড় হয়ে গেছে, আনসারটা দেখলেই স্যার খুশি হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখানে গোলজি বস্তু রিলেটেড 2টা চমৎকার আমরা তথ্য পাইলাম। একটা হলো গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। 2 নাম্বার তথ্য হলো গোলজি বস্তুকে কোষের শর্করা ফ্যাক্টরি বলা হয়। ওকে, আলহামদুলিল্লাহ আমরা গোলজি বস্তু ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের টপিক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের এখনকার টপিক কি? আমাদের টপিক হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা রেটিকুলাম। আচ্ছা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা মূলত হচ্ছে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে থাকে, আবার অনেক সময় প্লাজমা মেমব্রেনের কাছেও থাকে। নিউক্লিয়াস থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত থাকে, ঠিক আছে? এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো 2 ধরনের হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অনেক সময় রাইবোজোম দানা থাকে। যদি রাইবোজোম দানা থাকে তখন সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়।
আর যদি রাইবোজোম দানা না থাকে তখন সেটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়। তো এন্ডোপ্লাজমিক এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। তো আমরা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকার সুন্দর একটা সংজ্ঞা দেবার চেষ্টা করব যে এন্ডোপ্লাজমিক জালিকাটা কি। এটার সংজ্ঞা একটু দেওয়া কষ্ট হয়ে যাবে, বানায় দিতে হবে, বাট আমরা এর আগে হচ্ছে একটু 3D এন্ডোপ্লাজমিক জালিকার 3D চিত্রটা আমরা একটু দেখে নেই। আমরা একটু এন্ডোপ্লাজমিক জালিকার 3D চিত্রটা দেখব ইনশাল্লাহ। এই যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুল। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে থাকে। নিউক্লিয়াস, এই যে এর মাঝখানে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে থাকে, এবং এই যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আছে, এবং এটা প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত। আমরা যদি একটা কোষ দেখি, যেমন প্লান্ট সেল, আচ্ছা আমরা যদি একটা কোষ দেখি, কোষ যদি আমরা দেখি, কোষের ক্ষেত্রে দেখো এই যে একটা উদ্ভিদ কোষ আছে, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ছড়ায় যাইতে যাইতে কোথায়, একেবারে প্লাজমা মেমব্রেন পর্যন্ত চলে আসছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একেবারে প্লাজমা মেমব্রেন পর্যন্ত চলে আসছে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত এক ধরনের নালী, এটাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে, সংজ্ঞাটা কেমন হবে? সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে বিস্তৃত হয়ে প্লাজমা মেমব্রেন পর্যন্ত, নিউক্লিয়ার মেমব্রেন থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত নালীগুলোকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক সময় দুই ধরনের হয়, একটা হচ্ছে মসৃণ, অমসৃণ। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দেখো ছোট ছোট রাইবোজোম দানা, এই রাইবোজোম দানাগুলো যদি থাকে তখন সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়, আর যদি রাইবোজোম দানাগুলো না থাকে তখন সেটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়। তাহলে দেখো এন্ডোপ্লাজমিক জালিকাটা কি, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত, এবং এটা হচ্ছে নালী, এক ধরনের নালিকা, তার মানে ধারণা করা হয় হচ্ছে বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন কোষের একটা অঙ্গাণু থেকে আরেকটা অঙ্গাণুতে বিভিন্ন পদার্থে যাতায়াত করা প্রয়োজন, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতর দিয়ে খুব সহজে যাবে, কোষের মধ্যে কোষের প্রবাহ পথ হিসেবে কাজ করে। আবার অনেক সময় অন্য একটা কোষ থেকে এই কোষের মধ্যে একটা উপাদান আসছে, অন্য একটা কোষ থেকে এই কোষের মধ্যে উপাদান আসছে, সেটাও হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কোষের মধ্যে ছড়ায় পড়ে। তাহলে এটা দুই ধরনের কাজ করে, একটা হলো কোষের ইন্টারনাল প্রবাহ পথ হিসেবে কাজ করে, আবার অন্য আরেকটা কোষ থেকে যে উপাদানগুলো আসে সেগুলোও এই কোষের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়াইতে সাহায্য করে। দুইটা কাজ গেল। আবার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করে, এটার গায়ে যেহেতু রাইবোজোম দানা থাকে, কি দানা থাকে, রাইবোজোম দানা থাকে। তো রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে, তার মানে সে নিজেও প্রোটিন তৈরিতে সাহায্য করে। মূলত রাইবোজোমই প্রোটিন তৈরি করে, বাট সে যেহেতু তার গায়ে যেহেতু রাইবোজোম আশ্রয় নেয় থাকে, অতএব সেই ক্রেডিটটা সেও নেয়, মানে প্রোটিন তৈরিতেও তার বেশ ভূমিকা আছে। তো মোটামুটি এন্ডোপ্লাজমিক জালিকা আমরা বুঝতে পারছি। এরপরও যদি আমরা আরেকটু দেখি, তাহলে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত নালী। তাহলে এটার যখন আমরা সংজ্ঞা দিব, তখন এটার সংজ্ঞাটা আমরা সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটার সংজ্ঞাটা কি হতে পারে? তো প্রথমে আমরা কি করব, সংজ্ঞা দিব, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সংজ্ঞা দিব। তো সংজ্ঞাটা কি হতে পারে? সংজ্ঞাটা আমি বলবো না, মানে আমি লিখবো না, বলে দিচ্ছি, বারবার করে বলতেছি। নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত নালী পথকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। সংজ্ঞাটা যদি আমরা একটু ভালোভাবে বলি তাহলে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে উৎপন্ন হয়ে প্লাজমা মেমব্রেন পর্যন্ত ছড়িয়ে থাকা জালের মতো সজ্জিত সরু নালিকার মতো অঙ্গাণুকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত জালিকার মতো সরু অঙ্গাণুকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তাহলে কি, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত জালের মতো বিস্তৃত সরু নালিকাকে
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এই হচ্ছে সংজ্ঞা। এটার জন্য চিত্র দেওয়ার দরকার নাই। পরীক্ষায় যদি আসে তাহলে ক নাম্বার আসবে অথবা খ নাম্বার আসবে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। গ নাম্বারে আপাতত আসার সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরও যদি আসে কিভাবে লিখবা সব কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আসো, যেহেতু এটার সংজ্ঞা গেল, এরপর আমরা কাজ, যেহেতু আমরা কি বলছি, আমরা এটার চিত্র দেওয়ার দরকার নাই, এটার চিত্র দিব না। সো আর বইয়ের মধ্যেও চিত্র নাই, এটার চিত্র সরাসরি উল্লেখ করে নেই, সো এটার চিত্র আমরা দিব না। তো কাজগুলো একটু বলি। 1 নাম্বার কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরিতে সাহায্য করে। প্রোটিন তৈরিতে সাহায্য করে। তো প্রোটিন তৈরিতে এটা কীভাবে সাহায্য করলো বলো তো? ওই যে একটু আগে বললাম যে এন্ডোপ্লাজমিক জালিকা, এটার গায়ে রাইবোজোম থাকে। যেহেতু ওর গায়ে রাইবোজোম থাকে, মূলত প্রোটিনটা রাইবোজোমই তৈরি করে। তাইলে সে এটার ভূমিকা পালন করলো। তো আমি রাইবোজোমকে ধারণ করে আসি আর রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে, তার মানে সে কি করে? প্রোটিন তৈরিতে সাহায্য করে। আচ্ছা, আরেকটা কথা হলো, এন্ডোপ্লাজমিক জালিকা কয় ধরনের হয়? 2 ধরনের হয়, মসৃণ এবং অমসৃণ। তো এই কথাটা আমরা লিখে রাখি যে এটা প্রকারভেদ। প্রকারভেদ এন্ডোপ্লাজমিক জালিকা কয় ধরনের হয়? 2 প্রকার। এক হচ্ছে কি মসৃণ, 2 হচ্ছে কি অমসৃণ। আচ্ছা, 1 2 দেওয়ার দরকার নাই, এটা জাস্ট, এটা প্রকারভেদ হচ্ছে মসৃণ এবং অমসৃণ, 2 ধরনের। একটা হচ্ছে কি মসৃণ আর একটা হচ্ছে কি অমসৃণ। মসৃণ বানানটা কি? বানানটা কি দন্ত স দিয়ে না তালিব স দিয়ে? দন্ত স দিয়ে। মসৃণ ও অমসৃণ। এই তাহলে সংজ্ঞা হচ্ছে কি, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত জালের মতো ছড়িয়ে থাকা সরু নলের মতো অঙ্গাণুগুলাকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। প্রকারভেদকে এটা 2 ধরনের হয়। রাইবোজোম দানা যদি এর গায়ে থাকে তাহলে সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে, আর যদি রাইবোজোম দানা না থাকে তাহলে সেটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়। কাজ কি? যেহেতু সেটা রাইবোজোম ধারণ করে আর রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাই সে প্রোটিন তৈরিতে সাহায্য করে। ওকে, ফাইন, একটা কাজ পাওয়া গেল। আচ্ছা, এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে কি, কোষের মধ্যে যে পদার্থগুলো তৈরি হয়, যে আমি বলছিলাম যে প্রবাহ পথ হিসেবে কাজ করে 2 ধরনের। একটা হলো কোষের মধ্যে উৎপাদিত বস্তুগুলার প্রবাহ পথ, ইন্টারনাল প্রবাহ পথ হিসেবে কাজ করে। আর একটা হচ্ছে এক্সটার্নাল, অন্য কোষ থেকে যে উপাদানগুলো আসবে সেগুলাও কোষের মধ্যে প্রবাহিত করবে। তাহলে কি হলো? কোষের মধ্যে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ। তাহলে কোষের মধ্যে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। প্রবাহ পথ হিসেবে কাজ করে। এটা হচ্ছে 1 নাম্বার কথা, যে কোষের ভিতরে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। আর 2 নাম্বার যদি আমরা যাই তাহলে হচ্ছে এক কোষ থেকে অন্য কোষে এনজাইম সহ অন্যান্য দ্রব্যাদি চলাচল এই এন্ডোপ্লাজমিক জালিকা দিয়েই এইগুলা চলাচল করে। তো এক কোষ থেকে অন্য কোষের মধ্যে বিভিন্ন পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে। তাহলে এটা আমরা বলতে পারি এক কোষ থেকে অন্য কোষে এনজাইম, এই কথার উল্লেখ করবা, এনজাইম, স্পেশালি এনজাইম সহ অন্যান্য দ্রব্যাদি বা এনজাইম সহ বিভিন্ন দ্রব্যাদি পরিবহনের প্রবাহ পথ হিসেবে কাজ করে। প্রবাহ পথ। এই তার মানে একটা কাজ পেলাম যে প্রোটিন তৈরি করে, এরপরে কাজ পেলাম যে
কোষের ভিতরে উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে, আবার এক কোষ থেকে অন্য কোষের মধ্যে এনজাইম সহ বিভিন্ন দ্রব্যাদির প্রবাহ পথ হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে আরও গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অসংখ্য এমসিকিউর মধ্যে, এই যে এখন যেটা লিখবো এটা অসংখ্য এমসিকিউর মধ্যে আসে এবং আসছে, এবং বই যখন দাগায় দিব তখন বলছি যে এই কথাটাও স্পেশালিভাবে উল্লেখ করব। তাহলে এটা আমি একটু অন্য কালার দিয়ে করে দিই যাতে হাইলাইট হয়। 4 নাম্বার, এটা হচ্ছে সে কি করে, মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর সৃষ্টিতে এর ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর সৃষ্টিতে, তাহলে মাইটোকন্ড্রিয়া ও কোষ গহ্বর সৃষ্টিতে, কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা পালন করে। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথমে সংজ্ঞা, প্রকারভেদ এবং কাজ। যদি ক নাম্বার আসে তাহলে শুধু সংজ্ঞা, যদি খ নাম্বার আসে তাহলে সংজ্ঞা প্লাস কাজ দিবা, সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও সংজ্ঞা প্লাস কাজ দিবা, যদি গ নাম্বারে আসে তাহলেও আর কিছু করার নাই, সংজ্ঞা প্লাস কাজ দিবা। ঠিক আছে, যদি একটু ছোট হবে, বাট নাথিং টু ডু, যেহেতু বইয়ের মধ্যে আরও অতিরিক্ত কোনো তথ্য নাই। আচ্ছা, এখানে একটা বইয়ের মধ্যে তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওকে, বইয়ের মধ্যে যা আছে মোটামুটি সব বলা হয়েছে। আমার কাছে বইটা আছে, মাঝে মাঝে বইটা দেখি যে কোনো তথ্য মিসিং হয় কিনা। তাহলে ধরো সংক্ষিপ্ত প্রশ্ন আসছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বর্ণনা দাও। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দিব, তারপরে প্রকারভেদ দিয়ে কাজ বর্ণনা করব, ক খ গ যেটাই আসুক। তাহলে প্রথমে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে। নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে প্লাজমা মেমব্রেন পর্যন্ত জালের মতো বিস্তৃত সরু নালিকা বা অঙ্গাণুকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়ে থাকে, মসৃণ এবং অমসৃণ। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দানা থাকে তাহলে সেটাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়। যদি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম দানা না থাকে তাহলে সেটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়। এরপরে কাজ উল্লেখ করবা যে রাইবোজোম দানা থাকায় এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন তৈরিতে সাহায্য করে। কোষের মধ্যে বিভিন্ন উৎপাদিত পদার্থের প্রবাহ পথ হিসেবে কাজ করে এবং এক কোষ থেকে অন্য কোষের মধ্যে এনজাইম সহ বিভিন্ন দ্রব্যাদি পরিবহনে প্রবাহ পথ হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া ও কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা পালন করে। আলহামদুলিল্লাহ, 1 পাবা, খতে আসলে 2 পাবা, সংক্ষিপ্ত প্রশ্ন আসলে 2 পাবা, গ নাম্বার আসলে 3 পাবা। এখন যদি বলো যে 3 পৃষ্ঠা লেখবো, আমি 3 পৃষ্ঠা লেখার চাইতে যা প্রয়োজন তা লেখাই যথেষ্ট। বোর্ডের নিয়ম হচ্ছে গ নাম্বারের জন্য 1 পৃষ্ঠা লেখা আর ঘ নাম্বারের জন্য 1.5 পৃষ্ঠা লেখা। অনেকগুলা পাতা ভরায়া আউল ফাউল লেখার কোনো দরকার নাই, যা দরকারি তাহাই যদি অল্পও লেখো সেটাই যথেষ্ট। ঠিক আছে, যেমন অনেক শীতের রাত্রে, আমি মাঝে মাঝে উদাহরণটা দিই, অনেক শীতের রাত্রিতে কষ্ট কইরা উঠছো, এত কনকনে ঠান্ডা, তার ভিতরে পানি বরফ হয়ে গেছে, কষ্ট করে অজু করছো, অজু কইরা ফজরের নামাজ পড়বা। এখন তুমি যদি কও যে এত কষ্ট করে উঠছি, মাত্র 2 রাকাত ফরজ পড়বো, এটা হবো না, 10 রাকাত পড়ব, কষ্ট কি কম গেছে? নামাজ হবে? নামাজ কিন্তু হবে না, কারণ নিয়ম হচ্ছে ফজরের ফরজ হলো 2 রাকাত, তা তুমি বেশি বললে তো হবে না। এরকম কিছু কিছু প্রশ্ন আছে যেটা যা চাইছে তুমি তাই দেবা, ওটা প্রশ্ন উত্তরই কম, মানে ওটা যা আছে ওইটু কম দিলেই তুমি ওটাতে ফুল মার্ক পাবা। যখন ওখানে বেশি বানাইতে যাবা তখনই মার্ক কম পাবা। ঠিক আছে, এটা হবে না। সো যা চাইছে প্রশ্ন মধ্যে আমরা সেটি আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মোটামুটি এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একেবারে ক্লিয়ার হয়েছে, এতটুকু ধারণা আমি নিতে পারি আলহামদুলিল্লাহ। আমরা এখন পরবর্তী যে টপিক আছে সেটাতে যাব, সেটা হচ্ছে কোষ গহ্বর। সেটা হচ্ছে কি? কোষ গহ্বর। কোষ গহ্বর। তো এই গহ্বরের উচ্চারণটা কিন্তু আসলে গহ্বর না, উচ্চারণটা হচ্ছে গহ্বর। গহ্বর, গ
রস্যু রস্যু গৌ ই গহ্বর, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোষ গহ্বর। এখন বা হচ্ছে ভ্যাকিউল যেটা, তো কোষ গহ্বর কি? আপাত দৃষ্টিতে মনে হয় যে কোষের মধ্যে একটা ফাঁকা স্থান। তা আমরা কোষ গহ্বরের আগে আসলে একটু 3D অ্যানিমেশনটা দেখি, তাইলে আরো বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে হচ্ছে কোষ গহ্বরের 3D অ্যানিমেশনটা দেখব, তারপরে হচ্ছে আমরা এইটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এই যে আমরা জানি যে কোষ গহ্বরটা হলো, আচ্ছা হঠাৎ করে একটা তথ্য মনে হয়েছে, ওটা একটু বলি, ওটা ভুলে গেছি, পরে আবার বলতে পারবো না, ওইটা পরে ভুলে গেছি বলতে পারবো না। এই যে কোষ গহ্বর আগে এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে হচ্ছে এই যে গোলজি বস্তু, যেটা গোলজি বস্তুটা প্রধানত প্রাণী কোষের মধ্যে থাকে। গোলজি এই কথাটা আমি বলি নাই, প্রধানত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সাধারণত থাকে না, সাধারণত থাকে না। তবে কিছু কিছু উদ্ভিদ কোষের মধ্যে গোলজি বস্তু লক্ষ্য করা যায়। তাহলে গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, আবার কিছু কিছু উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যায়, তবে উদ্ভিদ কোষে কম পাওয়া যায়, ঠিক আছে। এই কথাটা বলি নাই, বইয়ের মধ্যে আছে, সো বলে দিলাম, হঠাৎ করে মনে হলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কোষ গহ্বর পড়ব, কোষ গহ্বর 3D চিত্রটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই কোষ গহ্বর, এই যেটা হলো উদ্ভিদ কোষ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের মধ্যে এই যে কোষ গহ্বর আছে, এই যে কোষ গহ্বর, এটা তা আমরা কোষ গহ্বর বলতে কোষের মধ্যে ফাঁকা স্থান বুঝি, কোষের মধ্যে ফাঁকা স্থান। তা আপাত দৃষ্টিতে এটা ফাঁকা মনে হয়, আসলে এটা ফাঁকা না। যেমন আমি বলছি, একটা সিটি কর্পোরেশন বা হাউজিং সোসাইটির মাঝখানে একটা পুকুর আছে, তো অনেকে বলবে এই পুকুরটা তাদের ফাঁকা ফালা রাখছে কে, আসলে পুকুরটা কি ফাঁকা না। এই হাউজিং সোসাইটির যত বজ্র পদার্থ, যত ময়লা আছে, সব ওইটার মধ্যে পানি পড়ে জমে আছে, কালা নর্দমা হয়ে আছে। বাট ওইটা মনে হচ্ছে কি খালি, আসলে খালি না, ওটা ময়লা পানি টানি দিয়ে ভরা, যত বজ্র পদার্থ দিয়ে ভরা, ঠিক আছে। তো একটা কোষের মধ্যে এই যে সাইটোপ্লাজমীয় যে তরল পদার্থ আছে, যেমন ধরো অনেক তরল পদার্থ, যেমন আমি কি বলবো, তুমি ধরো এখানে অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড, বিভিন্ন রঞ্জক পদার্থ, পানি, মানে এই কোষের মধ্যে যত উপাদান আছে, শর্করা, আমিষ, স্নেহ, অজৈব লবণ, বিভিন্ন পানি, বিভিন্ন ধরনের অ্যাসিড, ঠিক আছে, সব পদার্থ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত পদার্থ সব আইসা এই একটা জায়গার মধ্যে জমা হয়েছে। এটাই হচ্ছে কি কোষ গহ্বর। এবং কোষ গহ্বরের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় টোনোপ্লাজম। তাহলে কোষ গহ্বরটা কাকে বলে? কোষ গহ্বরটা আপাত দৃষ্টিতে ফাঁকা স্থান মনে হয়, আসলে কিন্তু ফাঁকা না, তরল পদার্থ দ্বারা পূর্ণ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সরাসরি চলে আসি কোষ গহ্বরের সংজ্ঞাটা আমরা কিভাবে প্রদান করব। সাইটোপ্লাজমের মধ্যে যে আপাত ফাঁকা স্থান লক্ষ্য করা যায় তাকে কোষ গহ্বর বলে, এটাই হলো কোষ গহ্বরের সংজ্ঞা। আর কোষ গহ্বর চারপাশ দিয়ে কী আছে? একটা আবরণ আছে। এই আবরণটার নাম কি? কোষ গহ্বরের চারপাশ দিয়ে যে আবরণ আছে, আবরণটার নাম কি? টোনোপ্লাজম। মনে রাখবে, আবরণটার নাম কি? টোনোপ্লাজম। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি কোষ গহ্বর আমরা চিনছি, সো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে প্রথমে আসো কোষ গহ্বরের সংজ্ঞা, যে কোষ গহ্বর কাকে বলে। সংজ্ঞা এটা তোমাদের বইয়ের ভাষার মতো করে দিব, যে কোষের ভিতরে আপাত দৃষ্টিতে যে ফাঁকা স্থান লক্ষ্য করা যায়, কোষের মধ্যে আপাত দৃষ্টিতে যে ফাঁকা স্থান লক্ষ্য করা যায় তাকে কোষ গহ্বর বলে। এটাই কোষ গহ্বরের সংজ্ঞা। কোষের মধ্যে আপাত দৃষ্টিতে যে ফাঁকা স্থান লক্ষ্য করা যায় তাকে কোষ গহ্বর বলে। তো কোষ গহ্বরের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে কি বলে? সেটাকে বলে টোনোপ্লাজম। তাহলে ওইটা যদিও তোমাদের বইয়ে নাই, এরপর একটু লিখে রাখি, সেটাকে কি বলে? টোনোপ্লাজম। টোনোপ্লাজম বলা হয়। আচ্ছা, ওকে,
এরপরে এখন হচ্ছে আমরা কোষ গহ্বরের কাজ লিখব। কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বরের কাজ যদি এক কথায় আমরা শেষ করি তাহলে হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দ্রব্যাদি কি করে? ধারণ করে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি জমা রাখে বা ধারণ করে, জমা রাখে। এখন এই যে বললাম প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় এই দ্রব্যাদিগুলা কি, তো কোষ গহ্বরের মধ্যে কি কি থাকে? অজৈব লবণ, শর্করা, আমিষ, স্নেহ, তারপরে হচ্ছে পানি, তারপরে আর কি আরও আছে। তাহলে কি কি? অজৈব লবণ, শর্করা, আমিষ, স্নেহ, বিভিন্ন অ্যাসিড বা জৈব অ্যাসিড, বিভিন্ন রঞ্জক পদার্থ, তারপরে পানি, এই উপাদানগুলো থাকে। তাহলে কি কি? তাহলে হচ্ছে এই উপাদানগুলা একটু লেখার চেষ্টা করবা কি কি আছে। যেমন হচ্ছে অজৈব লবণ, অজৈব লবণ, লবণ, পানি, পানি, শর্করা, শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা লিপিড বা চর্বি, ঠিক আছে। তারপরে রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ, তারপরে বিভিন্ন জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, এই যে এগুলা হচ্ছে সে ধারণ করে রাখে। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি আরেকটা তথ্য, কোষ গহ্বর যেটা উদ্ভিদ কোষের মধ্যে সাধারণত কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে না। বা আমরা বলতে পারি উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা থাকে এবং অনেক বড় আকারে থাকে, আর প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর নেই বললে চলে, থাকলে অনেক ক্ষুদ্র। এই কোষ গহ্বর সংক্রান্ত তথ্য। কোষ গহ্বর সংক্রান্ত কি প্রশ্ন আসবে? ক নাম্বারে, খ নাম্বারে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন। তো কোষ গহ্বর সংক্রান্ত কিন্তু গ নাম্বারের প্রশ্ন আসার সুযোগ নাই। তাহলে প্রথমে আসে সংজ্ঞা। কোষের ভিতরে যে আপাত ফাঁকা স্থান লক্ষ্য করা যায় বা কোষের সাইটোপ্লাজমের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে আপাত ফাঁকা স্থান লক্ষ্য করা যায় তাকে কোষ গহ্বর বলা হয়। যেহেতু কোষ গহ্বর একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, তার মানে কোষ গহ্বরের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে। এই কোষ গহ্বরের এই চারপাশ দিয়ে আবরণটাকে টোনোপ্লাজম বলা হয়। কোষ গহ্বর কী করে? বিভিন্ন অজৈব লবণ, পানি, শর্করা, আমিষ, স্নেহ, রঞ্জক পদার্থ, জৈব অ্যাসিড, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি জমা রাখে। ব্যাস এতটুকু দিলেই হবে। ক নাম্বার আসলে শুধু সংজ্ঞা দিব, খ নাম্বারে আসলে সংজ্ঞা দিব, ওই টোনোপ্লাজমের কথা বলবো আর কাজগুলো বলবো। আলহামদুলিল্লাহ হয়ে গেল, একে এক পাবো, দুয়ে দুই পাবো ইনশাআল্লাহ। তাহলে লাস্টবারের মতো কোষ গহ্বর কাকে বলে? কোষের ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে আপাত দৃষ্টিতে যে ফাঁকা স্থান লক্ষ্য করা যায় তাকে কোষ গহ্বর বলে। ক নাম্বারের জন্য যথেষ্ট। খ নাম্বার বা সংক্ষিপ্ত আসলে কোষ গহ্বর কী? তাহলে প্রথমে সংজ্ঞা দিব। কোষের সাইটোপ্লাজমের মধ্যে আপাত দৃষ্টিতে যে ফাঁকা স্থান লক্ষ্য করা যায় তাকে কোষ গহ্বর বলা হয়। কোষ গহ্বরের চারপাশ দিয়ে যে আবরণ লক্ষ্য করা যায় একে টোনোপ্লাজম বলা হয়। কোষ গহ্বর অজৈব লবণ, পানি, শর্করা, আমিষ, স্নেহ, রঞ্জক পদার্থ, বিভিন্ন জৈব অ্যাসিড ইত্যাদি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি নিজের মধ্যে জমা রাখে। ব্যাস হয়ে গেল, দুয়ে দুই পাবো ইনশাআল্লাহ। তো মোটামুটি কোষ গহ্বর কমপ্লিট। আমরা এখন পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম, ওকে। আমরা তাহলে এখন পড়ব হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে কোষের সেনাবাহিনী, কোষের জীবাণু ধ্বংসকারী অঙ্গাণু। একটা কোষ যদি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়, কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে লাইসোজোম কি করবে? ওই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলবে, খেয়ে ফেলবে, ওই জীবাণুটাকে বা ওই শত্রুটাকে মেরে ফেলবে। এই হচ্ছে লাইসোজোম। তাহলে আমরা লাইসোজোমের সংজ্ঞাটা কীভাবে দিতে পারি? লাইসোজোমের সংজ্ঞাটা কীভাবে দিতে পারি? লাইসোজোমের কোনো 3D অ্যানিমেশন চিত্র আমি খুঁজে পেলাম না, সো ওইটা আর দেখাইতে পারতেছি না। জাস্ট লাইসোজোমের একটা 3D ছবি আমি পাইছি, এই ছবিটাই তোমাদের দেখাচ্ছি। সেই ছবিটা হচ্ছে এই যে এটা হচ্ছে লাইসোজোমের ছবি।
আর একটু যদি বড় করে দেখায়, যদিও তোমাদের বইয়ের মধ্যেও একটা লাইসোজোমের সুন্দর একটা ছবি আছে, বাট ওইটার চাইতে এটা হচ্ছে একটু ভালো মানের ছবি আর কি। তো এটা 3A পরীক্ষাতে এভাবে আঁকা যাবে না, বইয়ের মধ্যে যদি পরীক্ষা যদি আঁকে তাহলে বইয়ের মতো করে আঁকবো। এই যে মোটামুটি এটা লাইসোজোম, চারপাশ দিয়ে এবং আবরণ থাকে এবং ভিতরের দিকে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যে এনজাইমগুলোই হচ্ছে ওই জীবাণুটাকে কী করে ভক্ষণ করে ফেলে। তাহলে তো লাইসোজোমটা হলো সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গাণু, যেটা চারপাশ দিয়ে আবরণ থাকে, যেহেতু এটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, এবং এর ভিতরে এনজাইম থাকে, যে ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, যেটা কি করে জীবাণুকে কি করে ধ্বংস করে। তো মোটামুটি এটা মনে হয় এটা আর দরকার না, এটা এখন আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, এনজাইম একটা পর্দা দ্বারা, যেহেতু লাইসোজোমকে একটা ঝিল্লিযুক্ত আবরণ, ঝিল্লিযুক্ত অঙ্গাণু, এই অঙ্গাণুটাকে বারবার আবরণ বলতেছে। তা লাইসোজোম হচ্ছে একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, তার মানে চারপাশ দিয়ে কি আছে, একটা আবরণ আছে, একটা ঝিল্লি আছে। তাহলে আমরা একটু আঁকার চেষ্টা করি, লাইসোজোমকে একটু আঁকার চেষ্টা করি। ধর একটা ঝিল্লি, এই যে চারপাশ দিয়ে ঝিল্লি আছে, এই যে চারপাশ দিয়ে আবরণ আছে, এবং এই আবরণগুলোর মধ্যে যে এরকম একটু দিয়ে দিলাম, এবং এর ভিতরে কি থাকে, এনজাইম থাকে। তো এরকম মোটামুটি দিয়ে দিয়ে, ঠিক আছে, এই যেভাবে লাইসোজোমের চিত্র দিলেই হলো, অত নাই। এই যে এটাই লাইসোজোম হয়েছে, চিত্র দেওয়ারই দরকার, এটা চিত্র আসবেই না, আসলে ক নাম্বারে আসবে, ক নাম্বারে আসবে বা খ নাম্বারে আসবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে। এটার জন্য চিত্র দেওয়ার দরকার নেই। এই চিত্র দিয়ে তোমার হচ্ছে এটা উদ্দীপকের মধ্যে আসবে, উদ্দীপক থেকে তুমি প্রশ্ন কীভাবে বুঝবে এটা লাইসোজোম কিনা, তখন উদ্দীপকের মধ্যে কোষের চিত্র থাকবে, দেন ওইটা এটা দেখে যেন বোঝা যায় লাইসোজোম, এন্ড বলবে যে এটা কি, বা খ নাম্বার এটা বলতে কি বোঝায়, বা অঙ্গাণুর সম্বন্ধে বর্ণনা দাও, ওই টাইপের প্রশ্ন তখন আসবে। ঠিক আছে, গ নাম্বার এখান থেকে প্রশ্ন আসবে না। তো প্রথমে আসো লাইসোজোম কাকে বলে। লাইসোজোমের সংজ্ঞাটা ওই যে বলছি, সংজ্ঞাটা মোটামুটি একটু বানায় দিতে হইব, সংজ্ঞাটা একটু বানায় দিতে হইব, যেহেতু আমরা জানি যে লাইসোজোমের চারপাশ দিয়ে একটা আবরণ আছে, এটাকে একক পর্দা, লাইসোজোমের চারপাশ দিয়ে একটা একক পর্দা দিয়ে আবৃত, এবং এই পর্দা দিয়ে যে আবৃত থাকবে এর ভিতরে অনেকগুলো এনজাইম থাকবে। তাইলে হচ্ছে এটা আমরা বলতে পারি বহু সংখ্যক এনজাইম, অনেকগুলো এনজাইম থাকবে। অনেকগুলো এনজাইম একক পর্দা দিয়ে আবৃত হয়ে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তৈরি করে তাকে লাইসোজোম বলে, এভাবেও বলা যাবে। তাইলে সংজ্ঞাটা কি দাঁড়াইলো, বহু সংখ্যক এনজাইম একক পর্দা দিয়ে আবৃত হয়ে ক্ষুদ্র থলির মতো যে অঙ্গাণু তৈরি করে তাকে লাইসোজোম বলা হয়। তাহলে হচ্ছে লাইসোজোমের সংজ্ঞাটা কি দাঁড়াইলো, লাইসোজোমের সংজ্ঞা অনেকগুলো এনজাইম একক পর্দা দ্বারা আবৃত হয়ে থলির মতো যে অঙ্গাণু তৈরি করে তাকেই লাইসোজোম বলে। আরও যদি ক্লিয়ার করে বলি, তাহলে বহু সংখ্যক এনজাইম বা অনেকগুলো এনজাইম একক পর্দা দ্বারা আবৃত হয়ে থলির মতো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু গঠন করে তাকে লাইসোজোম বলা হয়। তার মানে লাইসোজোম হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা হচ্ছে চারপাশ দিয়ে একটা একক পর্দা থাকবে এবং ভিতরে অনেকগুলো এনজাইম থাকবে। তাহলে এই ভিতরে অনেকগুলো এনজাইম কি হবে, একটা পর্দা দ্বারা কি থাকবে, আবৃত থাকবে, অনেকগুলো এনজাইম পর্দা দ্বারা আবৃত থাকবে। এটাই হচ্ছে কি লাইসোজোম। যে লাইসোজোমের কাজ কি, জীবাণু ধ্বংস করা, কোষকে সুরক্ষা প্রদান করে, কোষকে কি করে, সুরক্ষা প্রদান করে, কোষের সেনাবাহিনী, কোষের ক্যান্টনমেন্ট হচ্ছে এই লাইসোজোম। আচ্ছা, এখন এই লাইসোজোম জীবাণুটা কিভাবে ধ্বংস করে, লাইসোজোম জীবাণু কিভাবে ধ্বংস করে, কিভাবে ধ্বংস করে, এই যে দেখো, লাইসোজোম হচ্ছে, ধরো এই যে একটা কোষ আছে, এই কোষের মধ্যে এই যেখানে এটা হচ্ছে লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম, এটা হচ্ছে লাইসোজোম। এখন কোষের ভিতরে কোনোভাবে একটা জীবাণু ঢুকে গেছে, এই যে ঢেলে জীবাণু। এখন এই লাইসোজোম হচ্ছে এই যে কি বলে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই জীবাণুটাকে সে তার ভিতরে নিয়ে নিবে। লাইসোজোমটা এখান থেকে ওখানে যায়, ওই জীবাণুটাকে তার ভিতরে নিয়ে নেবে, নিয়ে ওই জীবাণুটাকে মেরে ফেলবে। ঠিক আছে, এখন
মাঝে মাঝে এই কাজ করতে গিয়ে একটু বিপদ হয়। সেই বিপদটা কি? এই লাইসোজমের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি হয়, কোষের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি হয়, তো অনেক সময় এই লাইসোজমের যে প্রাচীর আছে প্রাচীর ভেঙে যায়। ভেঙে ওই যে ভিতরে যে এনজাইমগুলো ছিল, এনজাইমগুলো বাইরে বেরিয়ে যায়। এই এনজাইমগুলো বাইরে বেরিয়ে কোষের ভিতরে যে আরও অন্যান্য অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আছে, রাইবোজোম আছে, গোলজি বস্তু আছে, বিভিন্ন অঙ্গাণু আছে না, এই কোষের অঙ্গাণুগুলাকে মেরে ফেলে। এই যে অঙ্গাণুগুলাকে যে মেরে ফেলে, এটাকে বলা হয় হচ্ছে অটোলাইসিস। এই নিজের অঙ্গাণুগুলাকে যে মেরে ফেলে এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে এটাকে বলে অটোফ্যাগি। তাহলে কি হয় বিষয়টা হচ্ছে এই যে লাইসোজোম আছে, লাইসোজোমের ভিতরে বা হচ্ছে কোষের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি হয়, তখন এই যে লাইসোজোমের প্রাচীর ভেঙে যায়, বিদীর্ণ হয়ে এনজাইমগুলো বেরিয়ে কোষের যে অঙ্গাণু আছে এগুলাকে মেরে ফেলে। এটাকে কি বলা হয়? অটোফ্যাগি বলা হয়। এবং অক্সিজেনের ঘাটতি যদি তীব্র থেকে তীব্র হয়, অনেক বেশি হয়, হ্যাঁ, এবং পরিস্থিতি যদি কোষের বিপরীতে চলে যায়, প্রতিকূলে চলে যায়, তখন এই সব এনজাইম বেরিয়ে কোষের যে আরও যত অঙ্গাণু আছে সবগুলোকে মেরে ফেলে। পুরা কোষটা মরে যায়, কোষের মৃত্যু ঘটে। এই যে কোষটা যে মরে গেল এই লাইসোজোমের প্রভাবে, এটাকে বলা হয় হচ্ছে অটোলাইসিস। তাহলে এখান থেকে দুইটা ক নাম্বারের আলাদা আলাদা প্রশ্ন আছে। একটা হচ্ছে অটোফ্যাগি কি, একটা ক নাম্বার প্রশ্ন, আর একটা ক নাম্বার প্রশ্ন হচ্ছে অটোলাইসিস কি। তাহলে লাইসোজোম হচ্ছে একটা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করবে। কিন্তু অনেক সময় এই লাইসোজোমের যদি কোষের মধ্যে যদি অক্সিজেনের ঘাটতি হয়, তখন লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ হয়ে সবগুলা কোষের অঙ্গাণুকে মেরে ফেলে বা অঙ্গাণুর ক্ষতি করে। এটাকে বলা হয় অটোফ্যাগি। আবার অনেক সময় অবস্থা আরও প্রতিকূলে চলে গেলে, অক্সিজেনের ঘাটতি আরও দৃঢ় হলে, তখন পুরা কোষটাকে মেরে ফেলে, তখন এইটাকে বলা হয় অটোলাইসিস। দেখো লাইসোজোম যেটা, তো লাইসোজোম যদি আসে ক নাম্বারে আসবে, খ নাম্বার আসবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার হচ্ছে লাইসোজোম কাকে বলে? লাইসোজোম হচ্ছে বহু সংখ্যক এনজাইম বা অনেকগুলো এনজাইম একক পর্দা দ্বারা আবৃত হয়ে থলির মতো যে সাইটোপ্লাজমে অঙ্গাণু তৈরি করে, তাকে লাইসোজোম বলা হয়। এরপরে লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা, জীবাণুকে ধ্বংস করে ফেলা, ঠিক আছে, এবং কোষকে সুরক্ষা প্রদান করা। তবে কোষের ভিতরে অক্সিজেনের ঘাটতি হলে অনেক সময় লাইসোজোমের প্রাচীর বিদীর্ণ হয়ে এনজাইম বেরিয়ে কোষের যে অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজম অঙ্গাণুগুলোকে মেরে ফেলে। এই অবস্থাটাকে অটোফ্যাগি বলা হয়। অক্সিজেনের ঘাটতি আরও বেশি হলে এবং যদি পরিবেশ আরও প্রতিকূলে চলে যায়, তখন এই এনজাইমগুলা পুরা কোষের সবগুলো অঙ্গাণুকেই মেরে ফেলে এবং একসময় কোষটা মরে যায়, কোষটার মৃত্যুর কারণ হয়ে যায়। এই যে কোষটা যে মরে গেল, এই প্রক্রিয়াটাকে অটোলাইসিস বলা হয়। এই যেভাবে এতটুকু ক নাম্বার আসলে সংজ্ঞা, খ নাম্বার আসলে এতটুকু, সংক্ষিপ্ত প্রশ্ন আসলে এতটুকু বললেই হবে, এটার জন্য চিত্র দেওয়ার প্রয়োজন নাই। তো এগুলা ছিল হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর কোষগহ্বর, লাইসোজোম, এগুলা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তো এখন আমরা কিছু ঝিল্লিবিহীন অঙ্গাণু পড়ব। তার মধ্যে একটা হচ্ছে কোষকঙ্কাল। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে কি? কোষকঙ্কাল। তো এখনকার আমাদের টপিক হচ্ছে কি? এখন আমাদের টপিক হচ্ছে কোষকঙ্কাল। তো কোষকঙ্কালটা আসলে বোঝানো একটু কঠিন। কোষকঙ্কালটা বিভিন্ন ফিলামেন্ট দ্বারা তৈরি হয়, সুতার মতো অংশ দ্বারা তৈরি হয়, যেটা কোষের সকল অঙ্গ প্রত্যঙ্গকে ভিতরে ধারণ করে রাখে। যত মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, রাইবোজোম আছে, গোলজি বস্তু আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে,
সবার চারপাশ দিয়ে চিপায় চেপায় আনাচে কানাচে এক ঝাঁক সুতার জাল দিয়ে ঢাইকা আছে। এটি হলো কোষকঙ্কাল। প্রত্যেকটা অঙ্গাণুকে ধারণ করছে যে, এটাই হচ্ছে কোষকঙ্কাল। তো কোষকঙ্কাল এমনিতে দেখা খুব মানে এমনিতে বোঝানো জটিল জিনিস। যাও সিম্পলি যদি একটা চিত্র দেখায়, এই যেটা হচ্ছে কোষকঙ্কাল। যেমন ধরো এই যে টোটাল এটা হলো একটা কোষ, এটা একটা কোষের মধ্যে দেখো, একটা কোষের ভিতরে এই যে সুতার মতো ছড়ায় ছিটে আছে না, এই যে সুতার মতো যে অংশগুলো ছড়ায় ছিটে আছে, এটাই হচ্ছে কোষকঙ্কাল। এটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, একটু জুম করে বা একটু আরও অন্যরকম করে দেখি, তাহলে দেখো এই যেটা, এইটা হলো কোষকঙ্কাল। এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন আবরণ, এটা নিউক্লিয়ার মেমব্রেন আবরণ। এই যে মাঝখানে হলো এটা কোষ, কোষের ভিতরে দেখো কত ধরনের জালের মতো ছড়ায় আছে। এক ধরনের এটা সবুজ দেখা যাইতেছে, এই যে সবুজ, আবার পার্পেল কালার দেখা যাইতেছে, সরু সুতার মতো ফাইবার, আবার হচ্ছে যে কিছু নীল দেখা যাইতেছে। তো এই যেগুলো হচ্ছে কি কোষকঙ্কাল। তো 3 ধরনের কোষকঙ্কাল আছে, 3 ধরনের ফিলামেন্ট আছে। কোষকঙ্কালগুলো 3 ধরনের ফিলামেন্ট হয়। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর একটা হচ্ছে মাইক্রোটিবিউল। ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে সবুজ কালার যেটা দেখতেছো, এই সবুজ কালার যেটা দেখতেছো, এটা হলো মাইক্রোটিবিউল। ঠিক আছে? আর যত হচ্ছে এই যে নীল কালার যেটা, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই যে বেগুনি কালার যেটা, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে 3 ধরনের, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিবিউল। এই যেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, নীলগুলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর সবুজগুলা যেটা হচ্ছে, এটা হচ্ছে কি মাইক্রোটিবিউলস। এই যে 3 ধরনের কোষকঙ্কাল বা 3 ধরনের ফিলামেন্ট নিয়ে এই কোষকঙ্কালটা তৈরি হয়। তো আশা করি এটা বুঝতে পারছো। তার মানে কোষকঙ্কাল হচ্ছে কি, একটা কোষের ভিতরে জালের মতো ছড়ায় ছিটায়া থাকে। এই যে জালের মতো ছড়ায় ছিটায়া থাকে, এটা হলো কি কোষকঙ্কাল, অসংখ্য সুতা, ফাইবার। তো মোটামুটি বুঝতে পারছো। তাহলে আসা যাক, কোষকঙ্কাল কাকে বলে, কোষকঙ্কালের সংজ্ঞাটা কী হইতে পারে। তো কোষকঙ্কালের সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে এটা অবশ্যই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। তার মানে এটা সাইটোপ্লাজমে অঙ্গাণু, এটা হলো 1 নাম্বার তথ্য। এবং কয়েক প্রকার সুতা দ্বারা তৈরি, মানে কয়েক প্রকার সুতা সাইটোপ্লাজমে অবস্থিত, কয়েক প্রকার সুতা একত্রিত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে, তাকে কোষকঙ্কাল বলা হয়। তাহলে সাইটোপ্লাজমে অবস্থিত কয়েক প্রকার সুতা, যে মূলত 3 প্রকার, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর হচ্ছে মাইক্রোটিবিউল। তাহলে 3 প্রকারের সুতা। তাহলে কয়েক প্রকারের সূত্রক, সাইটোপ্লাজমের মধ্যে কয়েক প্রকারের সূত্রক একত্রিত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে, তাকে কোষকঙ্কাল বলা হয়। কোষকঙ্কাল কাকে বলে, সংজ্ঞাটা আমি বলতেছি না, সংজ্ঞাটা তোমরা লিখবা। তাহলে কোষকঙ্কাল কাকে বলে? কোষকঙ্কাল কাকে বলে? সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত কয়েক প্রকারের তন্তু বা সুতা একত্রিত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে, তাকে কোষকঙ্কাল বলা হয়। কোষকঙ্কাল কি করে? কোষকঙ্কালের কাজ কি? কোষকঙ্কালের কাজ হচ্ছে, আচ্ছা কোষকঙ্কালের কাজ পরে আগে হচ্ছে উপাদান এগুলো বলবো। কোষকঙ্কালের কয় ধরনের সূত্রক থাকে বা ফিলামেন্ট থাকে? 3 প্রকার ফিলামেন্ট থাকে। একটা হচ্ছে কি মাইক্রোফিলামেন্ট, একটু আগে আমরা চিত্রের মধ্যে দেখলাম। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আরেকটা হচ্ছে কি মাইক্রোটিউবিউলস। আচ্ছা, আরেকটা হচ্ছে কি মাইক্রোটিউবিউলস। ওকে, মাইক্রোটিউবিউল। এই যে 3 ধরনের ফিলামেন্ট, এগুলা হচ্ছে কি ফিলামেন্ট বা সুতা। এই 3 ধরনের সুতা দ্বারাই কোষকঙ্কাল তৈরি হয়। এখন কথা হলো, এই সুতাগুলা কি দ্বারা তৈরি, এই ফিলামেন্টগুলা কি দ্বারা তৈরি? এই ফিলামেন্টগুলা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। এই ফিলামেন্টগুলা কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি।
অ্যাক্টিন, মায়োসিন, তারপর হচ্ছে টিউবিউলিন, এই প্রোটিন দ্বারা এই ফিলামেন্টগুলো তৈরি হয়। কি কি? অ্যাক্টিন, মায়োসিন, তারপর হচ্ছে টিউবিউলিন। এই অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন নামক প্রোটিন দ্বারা এই সুতাগুলা কি হয়? তৈরি হয়। তো এটা হলো গঠনগত বর্ণনা। যে প্রথমে হচ্ছে সংজ্ঞা, কোষকঙ্কাল কাকে বলে? সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত কয়েক প্রকারের ফিলামেন্ট বা সূত্রক একত্রিত হয়ে যে জালের মতো গঠন তৈরি করে তাকে কোষকঙ্কাল বলা হয়, সংজ্ঞা। এরপর হচ্ছে কোষকঙ্কাল ফিলামেন্টগুলা কি কি? 3 ধরনের ফিলামেন্ট থাকে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোটিবিউল। আর হচ্ছে যে এই ফিলামেন্টগুলো আসলে মূলত কি দ্বারা তৈরি? এই ফিলামেন্টগুলো মূলত প্রোটিন দ্বারা তৈরি। তো বিভিন্ন প্রকার প্রোটিন আছে, তার মধ্যে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন এই প্রোটিনগুলো দ্বারা সাধারণত এই ফিলামেন্টগুলো, কোষকঙ্কালের ফিলামেন্টগুলো তৈরি হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আসো যে কোষকঙ্কালের কাজ কি? কোষকঙ্কালের কাজ কিছুই না, কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে। এটাই হলো কোষকঙ্কালের কাজ। তাহলে কোষকঙ্কালের কাজ কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখে। আচ্ছা, তাহলে কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করা বা হচ্ছে ধরে রাখা, ঠিক আছে? কোষীয় অঙ্গাণুকে কোষের ভিতর থেকে ধরে রাখা, এই হলো কাজ। তাহলে কোষকঙ্কালের কাজ কি? কোষীয় অঙ্গাণুগুলোকে ভিতর থেকে ধরে রাখে। এখন এটা যদি আমার ক নাম্বারে আসে কোষকঙ্কাল কাকে বলে, আমি পারবো না? ইনশাআল্লাহ পারবো। যদি খ নাম্বার আসে কোষকঙ্কাল বলতে কি বোঝায়, সংজ্ঞা দিয়ে এই কথাগুলো লিখে দিব। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেম জিনিস, সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে সেমভাবে সংজ্ঞা দিয়ে এই তথ্যগুলো লিখে দিলে আলহামদুলিল্লাহ 1 পাবো, 2 পাবো ইনশাআল্লাহ। এই গেল কোষকঙ্কাল। তো এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে রাইবোজোম। খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে কি? রাইবোজোম। রাইবোজোমকে হচ্ছে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। একটু আমরা গোলজি বস্তু পড়ছি না, সেটাকে শর্করা ফ্যাক্টরি বলা হয়েছে, বাট রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কেন? কারণ রাইবোজোম কোষে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আচ্ছা, তো রাইবোজোমটা কি আসলে? রাইবোজোমটা দেখতে কেমন? রাইবোজোমটা হচ্ছে 2টা সাব ইউনিট দ্বারা তৈরি হয়, একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট, 2টা একত্রিত হয়ে রাইবোজোম হয়, ঠিক আছে? রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করাই এটার মূল কাজ, এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো রাইবোজোমের আমরা একটু 3D চিত্র দেখার চেষ্টা করি, বাট একটু বোঝার চেষ্টা করি যে রাইবোজোমটা আসলে কি। এক্স্যাক্টলি একেবারে না দেখলে বুঝবো না। আমরা যখন ওই ইয়াগুলা পড়ছি তখন আমরা এটা কিন্তু ক্লিয়ার করছিলাম, যখন আমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড পড়ছি, ওইখানে রাইবোজোম ইন্ডিকেট করার জন্য আমরা 2টা করে ফুটা দিতে বলছি, যে রাইবোজোম মূলত 2টা ফুটা থাকে রাইবোজোমের মধ্যে, 2টা ইউনিট থাকে, সাব ইউনিট থাকে। তো এটা যেহেতু আরএনএ, বাট এটার জন্য এই যে এখানে একটু রাইবোজোম বোঝা যাবে, এই জন্য এটা এখানে আনছি সরাসরি রাইবোজোম। এই যে রাইবোজোমের মধ্যে মূলত 2টা সাব ইউনিট থাকে। এই যে এটা একটা সাব ইউনিট, এটা হলো একটা বড় সাব ইউনিট, এই যে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, আর একটা হলো স্মল রাইবোজোমাল সাব ইউনিট, এই যে ছোট একটা রাইবোজোমাল সাব ইউনিট। তো এর ভিতরে যে আরএনএ আছে, তো এটা আবার আলাদা একটা জিনিস। হ্যাঁ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এটাকে ট্রান্সলেশন বলা হয়। তো এই যে আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে, এটা কে তৈরি করবে? রাইবোজোম তৈরি করে। রাইবোজোমই মূলত, এই জন্য রাইবোজোমে প্রোটিন তৈরি হয় মূলত আরএনএ থেকে। আর আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়,
এই প্রোটিনটা তৈরি করে মূলত হচ্ছে রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ রাইবোজোম কী করে? আরএনএ তৈরি করে। এই জন্য রাইবোজোম কী করে? প্রোটিন তৈরি করে, আরএনএর মাধ্যমে তৈরি করে। আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, কে তৈরি করবে? রাইবোজোম তৈরি করবে। এই জন্য তৈরি করতেছে কে? রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে ফ্যাক্টরি বলা হয়। যেমন তোমার একটা ফ্যাক্টরি আছে, তোমার হচ্ছে রুটি বানানো ফ্যাক্টরি আছে, এই কী বলে কেক বানানো ফ্যাক্টরি আছে, সেখানে তুমি আটা দিয়ে কেক বানাও, তাহলে ফ্যাক্টরি কি? তোমার ফ্যাক্টরি, ওখানে আটা দিয়ে কেক বানানো হয়, তো ফ্যাক্টরি কার? তোমার। এরকম এই যে রাইবোজোম হলো ফ্যাক্টরি, যেখানে আরএনএ থেকে প্রোটিন তৈরি করা হয়। তাহলে প্রোটিন কে তৈরি করে? রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে কোষের কী বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো রাইবোজোমের সাব ইউনিট কয়টা? 2টা। এই যে একটা বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট, এই 2টা সাব ইউনিট একত্রিত হয়ে রাইবোজোম গঠন করে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন রাইবোজোমের মধ্যে যে সাব ইউনিট থাকে, ওইটা হচ্ছে এই যে 2টা সাব ইউনিট। ওই যে আমরা বলছি আদি কোষ প্রকৃত কোষ যখন পড়ছি তখন বলছি না, রাইবোজোম যখন পড়বো তখন বলবো, ঠিক আছে? বলতেছি। আগে আমরা রাইবোজোমের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি যে রাইবোজোম কাকে বলে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অবস্থিত ক্ষুদ্র দানাময় কণাকে রাইবোজোম বলা হয়। সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে অবস্থিত দানাদার বস্তুকে বা দানাময় বস্তুকে রাইবোজোম বলে। এখন রাইবোজোমের সংজ্ঞা ওই যে বলছি, এই সংজ্ঞাগুলো আমি নিজে বানায় দিচ্ছি, বাট এগুলোই সংজ্ঞা, ঠিক আছে? তাহলে দেখো রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে অবস্থিত। ওই যে আদি কোষের মধ্যেও কিন্তু থাকে, মুক্তভাবে থাকে, প্রকৃত কোষের মধ্যেও থাকে। আবার অনেক সময় এই যে একটু আগে এন্ডোপ্লাজমিক জালিকা পড়লাম, যে এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম থাকে। তো সংজ্ঞাটা এইভাবেই দিব যে, তাহলে প্রথম হচ্ছে সংজ্ঞা, সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে বিরাজমান, সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে লেগে থাকা দানাগুলোকে রাইবোজোম বলে। শেষ। সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে বিরাজমান দানা অথবা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যে দানাগুলো লেগে থাকে এগুলোকে রাইবোজোম বলা হয়। এভাবে বললেই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এর গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাইবোজোম ওই যে 2টা সাব ইউনিট দ্বারা রাইবোজোম তৈরি হয়। কয়টা সাব ইউনিট? 2টা। তাহলে রাইবোজোমের মধ্যে রাইবোজোমের মধ্যে সাব ইউনিট থাকে কয়টা? রাইবোজোমে 2টি সাব ইউনিট থাকে, 2টি সাব ইউনিট থাকে। এবং আমরা রাইবোজোম একটা অঙ্গাণু, এটা আমরা জানি যে রাইবোজোম হচ্ছে আদি কোষের মধ্যেও থাকে, আবার প্রকৃত কোষের মধ্যেও থাকে। রাইবোজোম কি? আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। তবে এখানে আদি কোষের যে রাইবোজোম, আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, এবং প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। এখন 70S কি আর 80S কি, এইটা হলো কথা। তো রাইবোজোম আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী ভেদবার্গ। রাইবোজোম কে আবিষ্কার করছে? ভেদবার্গ। এখন এই আবিষ্কার ভেদবার্গ করছে কিনা এটা নিয়ে এটা ভেদবার্গ করে নাই, বাট রাইবোজোমাল যে সাব ইউনিট, এই সাব ইউনিটটার হিসাব করছে হলো, নামকরণ করে যে এস কেন? যেমন গতির ধরো বলের একক নিউটন, তারপর কাজের একক জুল, ওই যে বল এত নিউটন বল, শেষে এন লেখা হয়, বল লেখা হয়। তো এখানে 70S 80S এস কেন? তো এটা হিসাবটা করছে হলো ভেদবার্গ।
ভেদবার্গ, SVED, ওনার নামটা হচ্ছে এরকম ভেদবার্গ, BURG। তো ওনার নামটা শুরু হয় এস দিয়ে, যদিও ভেদবার্গ ওনার নাম, কিন্তু ওনার নামের আগে অনেক সময় কিছু কিছু শব্দ উচ্চারণ থাকে না, যেমন আমরা বলি অনেস্ট বলি না, অনেস্ট বলছি, অনেস্ট এখানে ও দিয়ে শুরু হয়েছে, এখানে সামনে কিন্তু এইস আছে, এটার উচ্চারণ হয় নাই। সেমভাবে ওনার নাম হচ্ছে ভেদবার্গ, উচ্চারণটা নামটা বানানটা স্পেলিং করে SVED। এখন ভেদবার্গ আগে এস উচ্চারণ হয় না, বাট ওনার শব্দের আগে এস আছে। তো ওনার নামের প্রথম যে ওয়ার্ড, প্রথম যে আলফাবেট লেটার, এটা হচ্ছে ওইটার একক করা হয়েছে, এই জন্য এটাকে 70S/80S বলা হয়। এখন আদি কোষের এই যে রাইবোজোম বলছিলাম না, 2টা সাব ইউনিট দ্বারা তৈরি, এই যে আদি কোষের সাব ইউনিটটা হলো 50S + 30S, এই মিলে হচ্ছে 70S। আর প্রকৃত কোষের রাইবোজোমটা হচ্ছে 60S + 40S, এই মিলে হচ্ছে 80S। এখন বলতে পারো স্যার আপনাদের হিসাব ভুল করছেন, 50 আর 30 হয় হচ্ছে 80, তাহলে 70 লিখছেন, আর 60 আর 40 মিলে হয় 100, আপনি লিখছেন 80, তাহলে ভুল হয়েছে। আসলে ভুল হয় নাই, ওই রাইবোজোমের হিসাব এরকমই। ইন্টারমিডিয়েটে যখন উঠবা, ইন্টারমিডিয়েট যখন পড়াবো তখন বুঝাবো। এখান থেকে 2টা তথ্য, এগুলো তোমার পরীক্ষার জন্য লাগবে না, এই তথ্যটা তোমার পরীক্ষার জন্য লাগবে না, জানার জন্য বলছি। আমরা প্রথমেই বলি যে রাইবোজোম 2টা সাব ইউনিট থাকে। কয়টা সাব ইউনিট? 2টা। একটা হলো বড় সাব ইউনিট, একটা হচ্ছে ছোট সাব ইউনিট। এই যে আদি কোষের মধ্যে যে রাইবোজোম থাকে, এটার বড় সাব ইউনিটটা হচ্ছে 50S আর ছোট সাব ইউনিটটা হচ্ছে 30S, আর 2টা একসাথে হয় 40S। হিসাব ইন্টারমিডিয়েটে বুঝবা। পরের কথা হচ্ছে প্রকৃত কোষের যে রাইবোজোম, আদি কোষের মধ্যে যে রাইবোজোম থাকে, প্রকৃত কোষের মধ্যে রাইবোজোম থাকে, বাট একটু ডিফারেন্ট থাকে। প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। 80S কেমন হয়েছে? বড় সাব ইউনিটটা হচ্ছে 60S, ছোট সাব ইউনিটটা হচ্ছে 40S, 2টা মিলে একত্রিত হয় 80S। এটা এক্সট্রা একটা তথ্য তোমাকে জানাইলাম, যদি বুঝে থাকো বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কোনো সমস্যা নাই, বাদ দাও। তো এখন আসা যাক রাইবোজোম কাকে বলে, রাইবোজোমের সংজ্ঞা, তারপরে রাইবোজোমের কাজ। আচ্ছা, এখন কাজ বর্ণনা করি। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে, এই জন্য রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কেন? কারণ হচ্ছে একটা কোষের মধ্যে যত প্রোটিন আছে, হ্যাঁ, যত প্রোটিন আছে সব, বেশিরভাগ মানে সব প্রোটিনের রাইবোজোমই তৈরি করে। যেহেতু রাইবোজোম প্রোটিন তৈরি করে, এর জন্য একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপরে আরও কী কী কাজ করে আমরা একটু কাজ দেখি, যে রাইবোজোম কী কী কাজ করে। রাইবোজোম এছাড়া কাজ করে হচ্ছে প্রোটিন তৈরির জন্য যে এনজাইম, এই এনজাইমগুলো সরবরাহ করে। প্রোটিন তৈরির এনজাইম, প্রোটিন তৈরির এনজাইম সরবরাহ করে। এই রাইবোজোম সংক্রান্ত এই তথ্য। এই দেখো, এখানে তোমাদের বইয়ের মধ্যে একটু জটিল ভাষায় লেখা আছে, ওই জটিল ভাষাটা আমি একটু বুঝাই দেই। যেমন এখানে লিখছে প্রোটিনের পলিপেপটাইড চেন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। প্রোটিনের পলিপেপটাইড চেন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এখানে কথাটা একটু জটিল করে লিখছে, বলছে, আমি সহজ করে বলছি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, বা রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। তো রাইবোজোমের মধ্যে এই যে প্রোটিন, যেটা পলিপেপটাইড চেন বলছে, প্রোটিন মূলত ছোট ছোট প্রোটিন থাকে, ঠিক আছে? প্রোটিনের একটা ইউনিট, ধরো হচ্ছে এই যেটা রাইবোজোমের বড় সাব ইউনিট, এটা হচ্ছে রাইবোজোমের ছোট সাব ইউনিট। এখানে আরএনএ আছে, তো এখানে প্রোটিনের একটা অণু আসলো, আর একটা আসলো, আর একটা আসলো, আর একটা আসলো, আর একটা আসলো, এইভাবে অনেকগুলা প্রোটিন একসাথে যুক্ত হয়ে একটা পলিপেপটাইড গঠন করে, এবং অনেক বড় এটা চেইনের মতো মনে হয়। এই যে পলিপেপটাইড চেইন,
তো পলিপেপটাইড চেইন সংযোগ করার মাধ্যমে রাইবোজোম মূলত প্রোটিন তৈরি করে। এই জন্য তোমাদের এই লাইনটা এভাবে বলছে যে পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। কথা বুঝছো? তাহলে এই যে পলিপেপটাইড চেইন এই যে প্রোটিন তৈরি করার, পলিপেপটাইড তৈরি করার যে একটা প্রোটিন, দুইটা প্রোটিন, তিনটা প্রোটিন, এভাবে অসংখ্য প্রোটিন যুক্ত হয় যে চেনটা তৈরি হলো, এই পলিপেপটাইড চেনটাই রাইবোজোমের মধ্যে তৈরি হয়। এটা হলো বড় সাব ইউনিট, এটা ছোটো সাব ইউনিট, এই রাইবোজোমের মধ্যে তৈরি হয়। এই জন্য এটাকে ওই সহজ ভাষায় আমি বলে দিছি যে এখানে প্রোটিন তৈরি হয় বা পলিপেপটাইড চেইন সংযোজন হয় এই রাইবোজোমে, এভাবে বলতে পারো। এর কঠিন জিনিস, ও তো কঠিনভাবে বলার দরকার নাই। আর রাইবোজোমের যদি তোমরা চিত্র দিতে চাও, যদি রাইবোজোমের চিত্র দিতে চাও তাইলে হচ্ছে আজ আমি রাইবোজোমের চিত্র এতটুক দিলেই হবে, এভাবে দিতে পারো। এই যে এরকম একটা সাব ইউনিট দিবা, এরকম একটা ছোটো সাব ইউনিট দিবা, একটা বার্গার আর্ট করে দিলা। এই যেটা হলো বড় উপ একক, এটা হলো ছোট উপ একক, এভাবে লিখে দিলেই হবে। চিত্র দেওয়ার দরকার নেই, চিত্র মানে গ নাম্বার এটা আসবে না। তাইলে মোটামুটি এই হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম কাকে বলে, রাইবোজোমের সংজ্ঞাটা আমরা একটু ভালো করে যদি আবার বলি, তাহলে সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে বিরাজমান, সাইটোপ্লাজমের মধ্যে মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক গায়ের অবস্থিত যে দানাগুলো, এই দানাগুলোকে রাইবোজোম বলা হয়। রাইবোজোমের হচ্ছে দুইটা উপ একক দ্বারা তৈরি, একটা হলো বড় সাব ইউনিট এবং ছোট সাব ইউনিট, দুইটা একত্রিত হয়ে রাইবোজোম গঠন করে। আর আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির এবং প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ওই যে পলিপেপটাইড চেইন সংযোজন করে প্রোটিন তৈরি করে, এবং হচ্ছে এই যে প্রোটিন তৈরির জন্য যে এনজাইম, সেই এনজাইমও রাইবোজোম সরবরাহ করে। এই হচ্ছে রাইবোজোম সংক্রান্ত বর্ণনা। আশা করি বুঝতে পারছো এবং অনেক ডিপলি বুঝতে পারছো। ঠিক আছে, ক্লাস কি বেশি লং হয়ে যাচ্ছে? কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। ওকে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আজকের সর্বশেষ টপিক যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিউল। ঠিক আছে, এই যে সেন্ট্রিউল কি আবার সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম কিন্তু সাধারণত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সাধারণত সেন্ট্রোজোম থাকে না। তবে কিছু কিছু কদাচিৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রিউল বা সেন্ট্রোজোম থাকে। তো আমরা হচ্ছে সেন্ট্রোজোমটা আগে একটু দেখি। সেন্ট্রোজোমের সুন্দর চিত্র আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। এটাই হলো সেন্ট্রোজোম। তো এই যেগুলো হলো সেন্ট্রিউল, এই যে এটা একটা সেন্ট্রিউল, সাধারণত দুইটা থাকে। এই যে এটা একটা সেন্ট্রিউল, এটা একটা সেন্ট্রিউল। এরা হলো বিভিন্ন ধরনের এস্টার রশ্মি নিঃসরণ করে আর কি। তো এটা চারপাশ দিয়ে একটা পদার্থ থাকে সেন্ট্রোস্ফিয়ার। তো এটা কিন্তু চারপাশ দেখুন, এটা কিন্তু ঝিল্লিবিহীন আবরণ, এটা চারপাশ দেখুন ঝিল্লি থাকে না। তোমাদের বইয়ে যেটা চিত্র দিছে সেন্ট্রোজোমের, সেখানে কিন্তু ওই ঝিল্লি দেওয়া আছে, আবরণ মনে হচ্ছে যে আবরণ, আসলে আবরণ থাকে না। এটা আমি আকাশ শেখাবো আর কি, সমস্যা নাই। তাহলে অনেকটা দেখতে সেন্ট্রিউল দেখতে হলে এরকম, এই যে দুইটা সেন্ট্রিউল থাকে, আর এই সেন্ট্রিউলগুলো চারপাশ দিয়ে হচ্ছে তরল পদার্থ থাকে, এটাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। এই সেন্ট্রিউল আর সেন্ট্রোস্ফিয়ার সহ একত্রিত করে সেটাকে সেন্ট্রোজোম বলা হয়। ঠিক আছে, যেমন তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে একটা সেন্ট্রিউল দেওয়া আছে, এই যে আর একটা সেন্ট্রিউল দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে এরকম একটা আবরণ দেওয়া আছে, কিন্তু আবরণ দেওয়া আছে এটা একটু ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা তো কোনো ঝিল্লি থাকে না, অতএব আবরণটা দেওয়ার দরকার নাই, আবরণ দেওয়ার দরকার নাই। জাস্ট এরকম একটু ফোটা 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 সেন্ট্রোস্ফিয়ার দিয়ে দাও, এটা ফোটা ফোটা সেন্ট্রোস্ফিয়ার দিয়ে দাও, এই যে হয়ে গেল। হ্যাঁ, আবরণ দেওয়ার দরকার নাই। তাহলে এটা হচ্ছে সেন্ট্রিউল, এই যে এই দুইটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে কি সেন্ট্রিউল, আর এগুলো হচ্ছে কি সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিউল এই দুইটার একত্রিতভাবে এটাকে বলা হয় সেন্ট্রোজোম। ঠিক আছে, এই যে চিত্র হচ্ছে কি সেন্ট্রোজোম। যদি এটা পরীক্ষায় চিত্র আসে না, গ নাম্বার আসে না, আসলে ক খতে আসবে,
তাহলে আমাদের এখন টপিক হচ্ছে কি সেন্ট্রোজোম আসবে ক নাম্বারে, খ নাম্বারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। গ নাম্বারে এই সেন্ট্রোজোম আসবে না। তাহলে দেখো তো সেন্ট্রোজোম কাকে বলে? এই সেন্ট্রোজোমটা মূলত নিউক্লিয়াসের আশেপাশে থাকে। সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল কোথায় থাকে? নিউক্লিয়াসের কাছে থাকে। তাহলে আমরা বলবো নিউক্লিয়াসের কাছে অবস্থিত ফাঁপা নলাকার দুটি অঙ্গাণু থাকে। কয়টা? দুইটা। এগুলাকে সেন্ট্রিওল বলা হয়। এটা হলো সেন্ট্রিওল কাকে বলে। সেন্ট্রিওল কাকে বলে? ক নাম্বার, নিউক্লিয়াসের কাছে অবস্থিত ফাঁপা নলাকার দুটি অঙ্গাণু লক্ষ্য করা যায়, একে সেন্ট্রিওল বলা হয়। সেন্ট্রিওল একসাথে কয়টা থাকে? একটা থাকে না, দুইটা থাকে, ফাঁপা এবং নলাকার। এই যে আমরা যে চিত্রটা দেখলাম না, এই যে চিত্র দেখলাম, চিত্র দেখো, এই জন্যই তো এটা দেখাইছি। কি আসো না কেন, আসো। হ্যাঁ, এই যে ফাঁপা এবং নলাকার কার কাছে অবস্থিত? নিউক্লিয়াসের কাছে অবস্থিত ফাঁপা এবং নলাকার। নিউক্লিয়াসের অবস্থিত ফাঁপা এবং নলাকার যে অঙ্গাণু লক্ষ্য করা যায় তাকে কি বলা হয়? বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, একে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশ দিয়ে অবস্থিত গাঢ় তরল পদার্থকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। তাহলে একটা ক নাম্বার প্রশ্ন, সেন্ট্রোস্ফিয়ার কি? সেন্ট্রিওলের চারপাশ দিয়ে গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। এবং সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে সেন্ট্রোজোম বলা হয়। তাহলে সেন্ট্রোজোম কাকে বলে এটা আমরা পাইলাম। সেন্ট্রোজোম কাকে বলে? সেন্ট্রোজোম কাকে বলে এটা যদি আসে, সেন্ট্রোজোম যদি আসে তাহলে এই টোটাল বিষয়টাই দিবা। সেন্ট্রোজোম, তাহলে এখানে পাইলাম হচ্ছে সেন্ট্রিওল কি? নিউক্লিয়াসের কাছে অবস্থিত ফাঁপা নলাকার দুটি অঙ্গাণু থাকে বা দণ্ডাকার দুটি অঙ্গাণু থাকে ফাঁপা, এদেরকে সেন্ট্রিওল বলা হয়। সেন্ট্রিওলের চারপাশ দিয়ে যে গাঢ় তরল পদার্থ থাকে তাকে সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম বলা হয়। এটাকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার অথবা সেন্ট্রোপ্লাজম বলে। আচ্ছা, আবার দেখো এই সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলা হয়। তাহলে যদি সেন্ট্রিওল আসে তাহলে সেন্ট্রিওল বললাম, যদি সেন্ট্রোপ্লাজম আসে সেন্ট্রোপ্লাজম বললাম, কিন্তু যদি সেন্ট্রোজোম আসে তাহলে এই তিনটাই বলবো, মানে এই দুইটা বইলা পরে ওইটা বলবো। এটা হলো বেস্ট সংজ্ঞা, ওই যে স্যারের মনোরঞ্জন করা সংজ্ঞা। তাহলে সেন্ট্রোজোম কি বা সেন্ট্রোজোম কাকে বলে এই টাইপের প্রশ্ন ক নাম্বারেও যদি আসে তাহলে আমরা প্রথমে সেন্ট্রিওল বলবো, তারপরে সেন্ট্রোস্ফিয়ার বলবো, তারপরে সেন্ট্রোপ্লাজম বলবো। মানে দেখো সেন্ট্রোজোম কাকে বলে প্রশ্নটার উত্তর দিচ্ছি। নিউক্লিয়াসের কাছে অবস্থিত ফাঁপা দণ্ডাকার দুটি অঙ্গাণু থাকে, একে সেন্ট্রিওল বলা হয়। সেন্ট্রিওলকে ঘিরে যে ভারী তরল পদার্থ থাকে একে সেন্ট্রোস্ফিয়ার বা সেন্ট্রোপ্লাজম বলে। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলা হয়। ওকে, এখন আসো সেন্ট্রোজোমের কাজ কি। তাহলে এটা গেল সংজ্ঞা গেল, চিত্র গেল। এখন আসো হচ্ছে কাজ। সেন্ট্রোজোমের কাজ কি? তো সেন্ট্রোজোমের এক নাম্বার কাজ, এটা হলো কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করে। তাহলে কাজটা আমরা একটু সাইডে লিখি। এখন আসো সেন্ট্রোজোমের কাজ, এই যে কাজ। তাহলে কোষ বিভাজনের সময় ওই যে তৃতীয় অধ্যায়ে আমরা পড়ছি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সাহায্য করে। এরপর আর কি কাজ কি? এই সেন্ট্রিওল ওই যে কোষ বিভাজনের সময় এস্টার রশ্মি নিঃসরণ করে। এস্টার রশ্মি নিঃসরণ করে, এটা একটা কাজ। এরপরে আরেকটা কাজ কি? ফ্লাজেলা তৈরিতে অংশ করে, বিভিন্ন ধরনের
ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে। দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে ফ্লাজেলা তৈরিতে অংশ নেয়, বই যখন দাগায় দিব তখন বুঝবা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, অসংখ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইউজ ইম্পর্টেন্ট এটা, যে ফ্লাজেলা তৈরিতে অংশ নেয় কোনটা। হ্যাঁ, সেটা কি? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কী করে? ফ্লাজেলা তৈরিতে অংশ নেয়। তো তাইলে হচ্ছে সেন্ট্রোজোমের সংজ্ঞা ক্লিয়ার হয়েছে, আর সেন্ট্রোজোমের কাজ ক্লিয়ার হলো। সেই সেন্ট্রোজোম হলো ওই কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সাহায্য করে, এস্টার রশ্মি নিঃসরণ করে এবং হচ্ছে ফ্লাজেলা তৈরিতে অংশ নেয়। এই হচ্ছে সেন্ট্রোজোম। যদি ক নাম্বার আছে শুধু সংজ্ঞা দিব, যদি খ নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে সংজ্ঞার পাশাপাশি এই দিয়ে দিব। তো মোটামুটি হিউজ একটা আলোচনা হয়েছে, আশা করি প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের আরেকটা বলি, এই যে আমি সুন্দর নোটটা করে দিয়েছি, ঠিক আছে, এই নোটটা কিন্তু আমি করছি হচ্ছে এই যে আমার সহজ বায়োলজি বই থেকে, ঠিক আছে। তো আমি জানি যে এখন পর্যন্ত সবার কাছে বইটা আছে, আলহামদুলিল্লাহ। আশা করি বইটা হিউজ এনজয় করতেছো, আলহামদুলিল্লাহ। তো অনেক পরিশ্রম করে লেখা, তো অসংখ্য স্টুডেন্ট এটাতে উপকৃত হচ্ছে এবং এটা আমি নিজেকে প্রাউড ফিল মনে করি যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে এত সুন্দর একটা বই লেখাছে, এত গুছানো একটা বই। যাই হোক, আজকে আলোচনাটা এই পর্যন্তই। পরবর্তী লেকচারের জন্য আমার সঙ্গে থাকো। আর যারা এখন পর্যন্ত আমাদের সহজ বায়োলজি বইটা যেটা সংগ্রহ করো না এখনও, যারা সংগ্রহ করতে পারো, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবা বা রকমারি.com wafielife.com পাবা। গুগলে সহজ বায়োলজি বই লিখে সার্চ দিলেই বিভিন্ন লিঙ্ক পাবো, অর্ডার করতে পারো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমাদের এই ক্লাসগুলো, এই দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস হচ্ছে পাবলিকলি যাবে। এই জন্য হচ্ছে এই কথাগুলো বারবার বলি, যেহেতু পাবলিকলি যাবে। সেটা হচ্ছে আমাদের কোর্সে এখনও যারা ভর্তি হো নাই, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যেও। কারণ হচ্ছে বুঝতেই পারতেছো এই কোর্সটা কী পরিমাণ বেসিক, কতটা ডিপলি আলোচনা, কতটা বেসিক আলোচনা করা হচ্ছে। এটা তো বেসিক ক্লাস, এটা দিয়ে শেষ না। এরপর হচ্ছে আমরা বই দাগায় দিব, পুরো বইটা দাগায় দিব, তখন এই অধ্যায়টা আবার শেষ হবে। এরপর আবার কী করবো জানো? এমসিকিউ সলভিং করবো, তখন পুরো বই আবার শেষ হবে। আবার সৃজনশীল প্রশ্ন সলভিং করবো, তখন পুরো বই আবার শেষ হবে। এরপরে কী হবে? অধ্যায়টা শেষ হলে সব স্টুডেন্টদের নিয়ে আমরা লাইভ একটা সেশন করব, জুম মিটিং করব, যেখানে অধ্যায় সংক্রান্ত প্রশ্ন বা তোমার পড়ালেখা কত ভালো করা যায় সরাসরি আমার সাথে লাইভ জুমের মাধ্যমে তোমার ভিডিও কল হবে, ঠিক আছে। সো আমাদের কোর্সটা কিন্তু বুঝতেই পারতেছো কতটা সুগুছানোভাবে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং তোমাদের জন্য আমরা ডেডিকেশন দিয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করতেছি। সো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের অবশ্যই বলবে, এতটুকু আমরা আবদার করি, দাবি করি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলবে, ওই ফ্রেন্ডরাই এই কোর্সে যুক্ত হবে, দেন হচ্ছে আমাদের স্টুডেন্ট বাড়বে। এছাড়া তো আর কোনো ওয়ে নাই। সো এখন যারা কোর্সে আসো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের বলবে, এতটুকু তোমাদের কাছে প্রত্যাশা রাখি। তো ভালো থাকবে। আসসালামু আলাইকুম।